সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? সবাই কেমন আছেন তো কাইন্ডলি জানান, ঠিক আছে? এবং আমার সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, পাশাপাশি হ্যাঁ, সাউন্ড আমি সেই সকাল 9টা থেকে পড়াচ্ছি। এটা কিসের লিঙ্ক দিল মোহাম্মদ আলী? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে আমার সর্বশেষ কোন বিষয়ে ক্লাস হয়েছে কাইন্ডলি একটু জানাবেন। সর্বশেষ সর্বশেষ কি পড়িয়েছিলাম? পুতুল লিখছে, বাহ! কমেন্ট দেখতে পাইছি। কমেন্ট কি দেখা যায় না অনেক সময়? কন্ডিশনাল এবং ভার্ব পড়িয়েছি, হ্যাঁ। তাহলে আপনাদেরকে রাইট ফ্রম ভার্ব পড়িয়েছি, হ্যাঁ। হ্যাঁ, রাইট ফ্রম ভার্ব এবং কন্ডিশনাল পড়িয়েছি। তার আগে সাবজেক্ট, তার আগে টেন্স পড়িয়েছিলাম। তাহলে আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, একটি গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, হ্যাঁ। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, তার নাম হলো ভার্ব। সবাই হেডিং দেন, সবাই পেজটা এভাবে ধরবেন। আমি একটু এক্সামিন করে দেখাই দিচ্ছি। ধরেন এটা একটা পেজ, ধরেন এটা একটা পেজ, এটাকে এইভাবে করে ধরেন। স্যার আমাকে বচ বানিয়ে দিবেন। আ- এ মামুন, কিসের বস বানাই দিব মামুন? আজ কথা দিতে হবে। কিসের বস? দেখা যায় একটু নেট ইয়েটা দিয়ে দাও, ওয়াইফাই, আরে এসিটা। সবাই তাহলে আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করেন। ভার আচ্ছা, এটা এই সাইডটা আমরা পরে লিখবো। সবাই আগে এই সাইডটা একটু লিখে নেন, সবাই আগে এই সাইডটা লিখবেন। এবং ভালো লাগলে অফ করে দাও। আসসালামু আলাইকুম স্যার, এনটিআরসি মডেল টেস্ট বইটা কমপ্লিট করলে কেমন কমন পাওয়া যাবে? ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, যারা যারা কথা বলতে চান, হ্যাঁ, তারা একটু জাহিদ, বাকিরা লিখে না। যাদের কোনো প্রশ্ন আছে তাদেরকে একটু দাও, একটু ওর সাথে একটু কথা বলে নেই, ঠিক আছে? ওদের সাথে অনেকদিন কোনো কথা কথা বলতে পারি না টপিকের কারণে। আজকে আমরা একটু রিল্যাক্সে পড়বো, হ্যাঁ।
এই আগে রাসেলকে একটু দাও, রাসেল। হ্যাঁ, রাসেলকে দাও। রাসেল ভাই, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের খেদমতে। স্যার স্যার অনেকদিন থেকে আমি একটু ক্লাস করতে পারতেছি না স্যার, অনেকদিন থেকে আসলেই আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম। কেন? আমার জন্য স্যার দোয়া করবেন। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ, হ্যাঁ। তারপরে ফারজানা নাহিদ। হ্যাঁ, দেখতে পান না, হ্যাঁ, তাহলে আমি এই সাইডে আসছি, হ্যাঁ। এই সাইডে আসলে একবার এসি, হ্যাঁ, বলেন বলেন বলেন। হ্যাঁ আপু, কেমন আছেন বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ জি, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সার্ভিস পেয়ে আমি অত্যন্ত খুশি, এবং আপনাদের প্রত্যেকটা টিচারই অনেক ভালো এবং খুব সুন্দরভাবে বোঝায়। আমি অনলাইনে এসে কথা বলি নেই, কখনো ইন্টারাপ্ট করি নেই ক্লাসের ভিতরে। হুম। আজ আমি এট ফার্স্ট প্রথম আর কি সুযোগ পেয়েছি। ধন্যবাদ স্যার, হ্যাঁ, সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে আমি বলি, আপনি যখন যে জিনিস বুঝবেন না অবশ্যই আপনি হ্যান্ড রাইজ করবেন এবং কমেন্টে লিখবেন। এটা আমি অন্য ক্লাস জানি না, আপনি আমার ক্লাসে যে একটা ওয়ার্ড না বুঝলে হ্যান্ড রাইজ করবেন। এটা আপনার না স্যার, হক। আপনি এত সুন্দরভাবে বোঝান যে কোনো কোশ্চেন থাকে না বলার। ধন্যবাদ, দোয়া মানে করবেন আপু, হ্যাঁ। কোশ্চেন থাকে না, আমার টোটালি প্রবলেম সলভ হয়ে যায়। যার কারণে হ্যাঁ আমার কোশ্চেন এখন আর কোনো কোশ্চেনই থাকে জি, না। ওকে, হ্যাঁ, দোয়া করবেন, থ্যাংক হ্যাঁ, ইউ। আচ্ছা। ধন্যবাদ। বিলকিস আপুকে দাও। সবাই এটা লিখে নেন, হ্যাঁ, সবাই গ্রাফটা একটু লিখে নেন। বিলকিস আপুকে দাও। হুম। বিলকিস আসসালামু আপু আলাইকুম। জোরে বলতে হবে। আর সবার কি এই পাঁচটা লেখা শেষ? বাকিদের কি এই পাঁচটা লেখা শেষ? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আপনার সাউন্ড আসতেছে না, তাহলে কিন্তু আপনাকে লাইন দিয়ে তো কোনো লাভ হবে না। হ্যাঁ, আপনি এখন এই যে অক্সিলারি ভার্ব, এটা চার প্রকার, আপনারা চার ঠিক মতো দিবেন, ঠিক আছে? এক, টু বি ভার্ব। দুই হলো টু হ্যাভ ভার্ব। বলেন বলেন, আপনি কি, হ্যাঁ, যে মেয়েটা ইয়ে করছে তারা দাও। আসসালামু আলাইকুম স্যার, এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি, বলেন আপু। স্যার ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ হুম, ভালো আছি। জি। তো স্যার একটাই কথা, আপনার ক্লাস অনেক ভালো লাগে আর একটু এবং জোরে বলেন, একটু জোরে অনেক বলতে বুঝতে হবে। পারি। ক্লাস অনেক ভালো লাগে এবং অনেক বুঝতে পারি। মানে হ্যাঁ, আগে যে ধন্যবাদ। জিনিসগুলো বুঝতে পারছিলাম না, আপনার ক্লাস দেখে সবটাই ক্লিয়ার হচ্ছে। দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, ফি আমানিল্লাহ, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? দোয়া রাখবেন স্যার। হুম। তারপর ঠিক আছে স্যার, আর কি বলবো। নেক্সট 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 কেস জাহিদ। হ্যাঁ, নাম বলেন, হ্যাঁ জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ভালো আছেন? জি স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার আপনার সব ক্লাসে অসাধারণ বুঝতে পারি, কিন্তু লেখার পরে একটু সাইডে সরে দাঁড়ালে এই যে যেটা লিখতে পারেন ওটা আমরা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, দাঁড়িয়েছি, ওকে। জি 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 স্যার, থ্যাংক ইউ। আর আপনার সব ক্লাসই ভালো এবং বিদ্যাবাড়ির সব স্যাররাই ভালো। আমার কোনো স্যারের প্রতি এ পর্যন্ত আমি কোনোদিন কমপ্লেন জানাইনি। ধন্যবাদ। স্যার দোয়া করেন আমার জন্য, আমার বয়স এই বছরই শেষ 35, আর সামনে এক বছর করতে পারবো কিনা জানি না অ্যাপ্লাই, যাতে পাশ করে যায়, এটা দোয়া করেন স্যার। ইনশাল্লাহ, হ্যাঁ, ওকে, ধন্যবাদ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ফি স্যার, থ্যাংক আমানিল্লাহ। ইউ। ইনশাআল্লাহ। নেক্সট। বাকি একটু লিখে নেন, আমি পড়া শুরু করলে কিন্তু পরে আর কথা বলতে দিব না কাউকে, হ্যাঁ। আর দরকার ছাড়া সে কেউ হ্যান্ড রাইজ করার দরকার নেই, বলেন। আসসালামু সুকেশ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার কেমন আছেন? স্যার আজকে ডিসপ্লে একটু সমস্যা দিচ্ছে, মনে করেন আমরা কথা বলতেছি, যে কথা বলতেছে তারই এটা চলে আসতেছে, আমরা লিখতে পারতেছি না তো। এটা কি বলছেন, এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে, কিন্তু স্যার কিছুক্ষণ পরেই আবার দেখা যাচ্ছে কেউ কথা বলতেছে, তখন ওনার না, প্রোফাইলটা আমার আসতেছে। প্রযোজক যেই সিস্টেম করছে আর হবে না, আপনি দেখেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই, হ্যাঁ। হামজা। হামজা। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি ভাই ভালো, একটু দ্রুত বলবেন, হ্যাঁ? জি স্যার, স্যার আপনার ক্লাস খুবই অসাধারণ। আমি আসলে বিসিএস কোর্সেও আছি, কিন্তু আপনাকে ওখানে পাই নাই, সো স্যাড। আর গতকালকে আসলে কি আপনার সাথে দেখা করা যাবে নাকি বিদ্যাবাড়িতে? স্যার আপনি কখন থাকবেন একটু বলতেন যদি। হ্যাঁ, আগামীকালকে বিকালের পর থেকে আমি থাকবো আগামীকালকে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো বিকেলের দিকে বিদ্যাবাড়িতে আসবো, এই জন্য আপনি আমার একটু নাম্বারে ফোন দিলেই হবে, হ্যাঁ, নাম্বারে ফোন দিলে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, ওকে, হ্যাঁ, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ওকে, হ্যাঁ, মুশফিক আপনি হ্যান্ড রাইজ করেন, হ্যাঁ। সেলিম বলেন, সেলিম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। স্যার আপনার ক্লাস আমার খুব ভালো লাগে স্যার। হ্যাঁ, স্যার ধন্যবাদ। আসলে আপনার আমি আগে ইংরেজিতে তো ভালো ছিলাম না, কিন্তু আপনার ক্লাসগুলো দেখার ফলে আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আমি ইংরেজিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি দোয়া করবেন, ঠিক আছে? এবং আজকেও আপনাদের সবার আত্মবিশ্বাস বাড়াই দিব, এবং আজকেও লাইফের অন্যতম সেরা ক্লাস করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? ওকে, হ্যাঁ, মুশফিক আপনি হ্যান্ড রাইজ না করলে আপনাকে দিতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, আমি সাইডে দাঁড়িয়েছি, আমি সাইডে হ্যালো, দাঁড়িয়েছি, আসসালামু সবাই আলাইকুম। স্টার চিহ্নগুলো একটু দিয়ে নেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। স্যার আজকের টপিকটা কি স্কুল পর্যায়ে 2 এ আছে? বুঝি না। সিলেবাসে স্কুল পর্যায়ে 2 এর সিলেবাসে কি আজকের এই টপিকটা আছে? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আর মিয়া, ভার্ব ছাড়া তো কি কোনো কিছুই নেই পৃথিবীতে। ভার্ব অবশ্যই লাগবে, হ্যাঁ। একজন লিখছে, হ্যাঁ, মানে তিনি লিখছে, স্যার আপনার ক্লাস সত্যি চমৎকার, হ্যাঁ। একজন, আর হোসনা লিখছে, আপনার ক্লাস করে মনে হয় জব পাবেন ইনশাল্লাহ। জব পাওয়ার পর বাবা মায়ের জন্য সবকিছু করবেন, ঠিক আছে? বাজারের সবচেয়ে দামি শাড়িটা মায়ের জন্য কিনবেন, বাজারের সবচেয়ে দামি লুঙ্গিটা বাবার জন্য কিনবেন, ঠিক আছে? এটাই আমার চাওয়া আপনাদের কাছে, ঠিক আছে? হ্যাঁ, নিজের ভাই বোন আত্মীয় স্বজনকে দেখবেন। ওকে, তাহলে আমি একটু বলি ভাই, আমি ভার্ব সম্পর্কে আমি তাহলে এখন কথা বলা শুরু করি, এখন আর কাউকে দিব না। আর আমি যখন যেই জিনিস পড়াবো ওই জিনিসের কোনো কিছু না বুঝলে হ্যান্ড রাইজ করবেন, আদারওয়াইজ স্যার কেমন আছেন স্যারের প্রশংসা করার জন্য কেউ হ্যান্ড রাইজ আর করবেন না। 1 নাম্বার কথা শেষ। 2 নাম্বার কথা হলো, এই নিশাদ, এই দুজনকে একটু দাও শেষবার মতো, হ্যাঁ। হাফসা, মনে আছে আমার, এটা মুখস্থ পাঠের সময় বলবো, হ্যাঁ। স্যার আপনার পিছনে যে লেখাগুলো দেখতেই পাইনি স্যার, লিখতেই পারতেছি না তো লেখেন, এখন রেড লেখেন, লেটার দিয়ে। হ্যাঁ, এখন লেখেন। জি স্যার। হ্যাঁ, তারপরে আপনার কমেন্টস গুলা ভাসতেছে স্যার, এটার জন্য আরো দেখা যাচ্ছে না স্যার। কমেন্ট, জাহিদ, কমেন্ট কেন ভাসতেছে? যেটা কথা বলতেছেন সেটা স্ক্রিনে আসতেছে, এখন আসতেছে? এখনো আসতেছে স্যার। এখন আমার প্রযোজক তো বলতেছে নাকি আসে না, আমি কি বলবো বলেন? স্যার প্রত্যেকটা কথা মনে করেন যে স্পেলিং দিয়ে স্ক্রিনে আসতেছে, যার কারণে বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে না। তাহলে আমি চুপ থাকি, আপনাকে লিখে নেন। না চুপ থাকতে না স্যার, যে লেখাই লিখতে পারতেছি না, এই জন্য বললাম। এই যে ওনাদের আসে না, তাহলে আপনার সমস্যা মনে হয়, ঠিক আছে? ওকে, তাহলে কথা না বলে শুরু করছি। ভাইয়া, এই যে ভার্বটা আছে, এই ভার্বটা হলো প্রধানত 2 প্রকার। এক হলো ফাইনিট, 2 হলো নন ফাইনিট। ওকে, আর এই ফাইনিট ভার্বটা আবার প্রধানত 2 প্রকার। এক হলো প্রিন্সিপাল বা মেইন ভার্ব, এটার অপর নাম কি? মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্বের অপর নাম মেইন ভার্ব। আর দ্বিতীয়টা অক্সিলারি ভার্বের অপর নাম হলো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, ঠিক আছে? আবার এই অক্সিলারি ভার্ব 4 প্রকার: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মোডাল ভার্ব। আর এই যে প্রিন্সিপাল বা মেইন যে ভার্বটা, এটা 4 প্রকার: ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, কজিটিভ, লিঙ্কিং। এই 4 প্রকার আমি ধরে ধরে সব আলোচনা করবো। আর এখানে ছিল এই ফাইনিটের বিপরীত ছিল এখানে নন ফাইনিট ভার্ব, যেটা ছিল নন ফাইনিট ভার্ব। এই নন ফাইনিট ভার্ব আবার ছিল প্রধানত 3 প্রকার: জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। আর জিরান্ড মানে ছিল ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ মানে ছিল টু প্লাস ভার্বের বেস ফর্ম, পার্টিসিপল আবার ছিল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ছিল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল ছিল বি3, আর পারফেক্ট পার্টিসিপল মানে কি ছিল? হ্যাভিং প্লাস বি3। যদি আমার এই বেসিক ডিসকাশন আমি সবাইকে বোঝাতে পারি, মানে আমি চার্টে যা লিখছেন আপনারা খাতায় তাই, সবাই তাহলে একটু লিখবেন যে স্যার বেসিক ডিসকাশন ফুল ডান। আর এখন আর কেউ কথা বলে আল্লাহর ওয়াস্তে আমাকে খেপায়েন না। I love and respect all of my students here. So I can say
আমরা এখন একটু পড়বো মনোযোগ দিয়ে, ঠিক আছে? আমি কিন্তু শুরুতে সুযোগ দিয়েছি, আমি 8-10 মিনিট সবার সাথে কথাও বলেছি। তো এখন আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, নাবানুর, হ্যাঁ, রাগ করবেন, আমি অবশ্যই রাগ করবো না। আপনি পড়ার জন্য তো আপনি আমার 1000 বার হ্যান্ড রাইজ করবেন, পড়ার জন্য 1000 বার, নাবানুর আপনি 1000 বার পড়ার জন্য হ্যান্ড রাইজ করবেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি ফোন করে যদি জিজ্ঞেস করেন, স্যার আপনি কেমন আছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো পড়ান, পড়ার মাঝখানে, তখন এটা কেমন মেজাজটা গরম হবে না? হুম, হ্যাঁ, তাহলে আসসালামু এখন আলাইকুম হ্যাঁ বলেন, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। এই যে পাস্ট পার্টিসিপল যেটা ছিল এটা কি হয়, বি প্লাস? হ্যাভিং স্যার প্লাস লেখাটা বি3, তখন হ্যাভিং প্লাস হ্যাভিং বি3 মানে প্লাস পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল মানে বি3, পাস্ট পার্টিসিপল মানে বি3, আর পারফেক্ট পার্টিসিপল মানে হলো হ্যাভিং প্লাস বি3। থ্যাংক ইউ ওকে, স্যার। একজন লিখছে আমার বয়স বেশি, আমার উপর রাগ করেন না। আমি তো ভালোবাসি দেখেই তো রাগ করব। দেখি আপনার সাথে রাগ, রাস্তার একটা লোকের রাগ করতে বললেন তো, আপনার সাথে অন্যজন মানে অন্য মানুষ রাগ করলে কি আর না করলে কি, যাকে ভালোবাসে সেই তো রাগ করবে। এটা রাগ না, এটা হলো অনুযোগ। হ্যাঁ, তাহলে কথা বলা শুরু করছি, সবাই হেডিং দেন, সবাই ফাইনিট ভার্ব লিখে হেডিং দেন, ফাইনিট ভার্ব। কথা বলা শুরু করছি, শুনেন। ভাই আগে ভার্ব মানে আমি একটু কথা বলি, এটা লেখার দরকার নাই, এখান থেকে লেখা শুরু করবেন। ভাইয়া ভার্ব মানে ক্রিয়া, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝায় তাকে বলা হয় ভার্ব। ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ অ্যাক্টিভেট এনি কাইন্ডস অফ টু ডু সামথিং, এনিথিং, এরকম টাইপ অফ সামথিং, ঠিক আছে? অর্থাৎ ভার্ব হলো সে সকল শব্দ, যে সকল শব্দ দ্বারা কোনো কাজ মানে কোনো কাজ করা বোঝায়, এটাই। বাদ দেন, এখন সবাই ফাইনিট ভার্ব লিখে হেডিং দিবেন এবং লিখবেন। এখন ফাইনিট ভার্ব লিখে সবাই হেডিং দিবেন। আমি আপনাদের কমেন্ট পড়বো না, হাসবো না, শুনবো। একজন লিখছে, স্যার আপনি রাগ করলে ভালো লাগে। আরেকজন লিখছে, স্যার আমার রাগ করার মানুষ নাই। কমেন্ট করবেন না কেউ, আমি এখন পড়াই, আল্লাহর রাস্তা মাফ করে দেন, ঠিক আছে? কথা অন্যদিন বলবো, আজকে আর বি সিরিয়াস। ওকে, সবাই তাহলে হেডিং দেন, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। সবাই হেডিং দিবেন, লিখবেন সবাই, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। সবার কি লেখাটা শেষ? ইভা আপা লিখেছেন, স্যার আমি মাস্টার্স করার সময় পরিসংখ্যান স্যার আমাকে কান ধরে দাঁড়া করে রাখছে, আমিও আমার চাকরি পরীক্ষার্থী তাদেরকে কান ধরে দাঁড়া করে রাখি, অনেককে মারিও, কিছু করার নাই, ঠিক আছে? যাদেরকে আমি খুব বেশি ভালোবাসি তাদেরকে মারিও। হ্যাঁ, আমি বলেছি যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। যদি সবার সংজ্ঞাটা লেখা শেষ হয়, 5টা এক্সাম্পল লিখবেন খুব দ্রুত। খুব ভালো করে টেন্স পড়াইছি, আজকে যদি না পারেন তাহলে সবার পিঠ, এক পিঠের চামড়া তুলে ফেলবো আজকে, ঠিক আছে? যদি সবার সংজ্ঞাটা লেখা শেষ হয় আগে এক্সাম্পল গুলো লিখবেন। আমি আবার বলছি, আমার নিয়মটা ছিল
যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলা হয়। আর এই ফাইনিট ভার্ব লেখার পর এই 6টা 7টা এক্সাম্পল একটু লিখেন। আপনি বয়সে হয়তো আমার অনেক ছোট হবেন, তারপরও আমি আপনার ছাত্র, তাতে আমি আপনার আনার সর্ব অ্যাকশন। হ্যাঁ, এটা তো রাইট। হ্যাঁ, সবাই সোজা হয়ে বসেন। জাকির হোসেন সোজা হয়ে বসেন। জাকির হোসেন সোজা হয়ে বসবেন। মৌসুমী সোজা সোজা। হ্যাঁ, তারপরে এই যে মিঠুন বণিক, কি রে ভাই, এইভাবে কি বসে নাকি? সবাই সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। ক্যামেরা অন করে সোজা হয়ে বসেন সবাই, ঠিক আছে? হ্যাঁ, ক্যামেরা অন করে সোজা হয়ে বসেন সবাই। হ্যাঁ, আমি এখন এক সাইডে গিয়ে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে সবার লেখা শেষ আশা করি। সবার কি লেখা শেষ? সবার কি লেখা শেষ কিনা একটু বলেন। হ্যাঁ, যারা সোজা হয়ে বসবেন তারা আজকে লাইফের শ্রেষ্ঠ ক্লাস উপহার পাবেন। আসেন ভাইয়া, আমার সংজ্ঞাটা ছিল যে সকল ওয়ার্ড বা যে সকল ভার্ব দ্বারা কোনো টেন্স বা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনিট ভার্ব। ওকে, এটাই তো কথা ছিল। তাহলে আসেন, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, ভাইয়া আমি যদি একটা প্রশ্ন করি যে এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলবেন একটু বলেন তো? সবাই কমেন্টে লিখেন। সবাই তাহলে একটা হ্যাঁ, সবাই কমেন্টে লিখবেন যে এই বাক্যটা কোন টেন্সে আছে, একটু কমেন্টে লিখেন। প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে আছে বলেন। ধন্যবাদ। আচ্ছা, এখন হ্যাঁ, এখন আর কে কমেন্ট করবেন না যারা কোশ্চেন করছেন। হ্যাঁ, এখন সবাই বুকে হাত দিয়ে বলবেন আমার প্রশ্ন করার পর, আমি প্রশ্ন করার পর এই 4টা 1 2 3 4 এই 4টা ওয়ার্ডের মধ্যে কোন শব্দটা দেখে আপনি বলছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটু বলেন তো। আপনি এই 4টা ওয়ার্ডের মধ্যে কোন শব্দটি দেখে উপনীত হয়েছেন যে দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? তো আপনি যেহেতু এই একটা ওয়ার্ড দেখেই বলতে পেরেছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এ কারণে এটার নাম ফাইনিট ভার্ব। আমি কি বোঝাতে পেরেছি? আমার সংজ্ঞার সাথে এক্সাম্পলের কি মিল আছে? কারণ আমি কি বলেছি, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। তো এই ভার্ব দ্বারা টেন্সটা নির্ণয় করতে পারছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এ কারণে এই ভার্বটার নাম আমি ফাইনিট ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। আবার বলছি, বলেন তো এই সর্বশেষ যে বাক্যটা আছে এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই একটু কমেন্টে লিখেন। আর অনেকেই লিখেন। আমি আবার বলি, আমার ক্লাসের শর্ত হলো স্যার যখন বুঝাবে তখন লিখা দরকার নাকি, মাথাটা মাসান। সারা জীবন তো লিখতে লিখতে শেষ করে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা সত্যি করে বলেন, এই 1 2 3 4 এই 4টা ওয়ার্ডের মধ্যে আপনি কোন শব্দটি দেখে উপনীত হয়েছেন যে দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স? এই একটা শব্দ, এই গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, এই একটা শব্দ দেখে উপনীত হয়েছেন দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স, এ কারণে এই ওয়েন্ট কে বলা হয় ফাইনিট ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, আর যারা এখনো টেন্স ভুল করেন, আমি কিন্তু টেন্স এমন ভাবে পড়াইছি আপনারা চেষ্টা করলে ভুল করতে পারবেন না। বাট যিনি একটা মেয়ে মনে হয় আয়াত ইসলাম, এই মেয়ে মনে হয় ক্লাস করে নাই। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে দেখেন, যদি বলি এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলবেন? যদি বলি এই বাক্যটা, এই যে 2 নম্বর বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলবেন? হ্যাঁ, সবার মেসেজ দেখতে পাই রে ভাইয়া। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝলাম? এই এম গোয়িং আছে, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে। তো যেহেতু এই দুটি শব্দ দিয়ে আপনি টেন্সটাকে ক্লারিফাই করতে পেরেছেন, এ কারণে এটার নাম ফাইনিট ভার্ব। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, এই যে অনেকেই লিখেছে কামরুন নাহার কনা, ঠিক আছে, উনি মনে হয় মানে না লিখে জীবনে কোনো কিছু করবে না, মানে লিখবেই, না খেয়ে থাকবে 1 মাস, মাগার না লিখে থাকতে পারবে না। আসেন, যদি বলি এই বাক্যটা কোন টেন্সে আছে, কি বলবেন? এই বাক্যটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। কিভাবে বুঝতে পারছেন? এই সির পাস্ট ফর্ম স একটা ওয়ার্ড দেখে বুঝতে পারছেন, এ কারণে এটার নাম ফাইনিট ভার্ব।
অ্যাপ্লিকেশন গুলো বুঝার চেষ্টা করেন, আপনিও তো পড়াবেন 2 দিন পর, আপনারা এনটিআরসি তে শিক্ষক হবেন না? তো এখানে অনেকে তো ইংলিশে পড়াবেন, এই নোটগুলো কাজে লাগাবেন। আসেন, যদি বলি ভাইয়া এই বাক্যটা কোন টেন্সে আছে কি বলবেন? যদি বলি এই বাক্যটা কোন টেন্সে আছে কি বলবেন? বলবেন হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এখানে হ্যাভ হ্যাজ প্লাস V3 আছে। আপনি যেহেতু এই দুটি ওয়ার্ড দেখেই বুঝতে পারছেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এ কারণে এটার নাম হলো ফাইনিট ভার্ব। এটার নাম কি ভার্ব? ফাইনিট ভার্ব। সবার খাতায় সংজ্ঞা লিখে দিয়েছি, সংজ্ঞার সাথে প্রত্যেকটা এক্সাম্পল আপনি নিজে মিলিয়ে দেখেন, ইউ ক্যান ক্রস চেক। নেক্সট আসেন, দে আর প্লেইং ফুটবল। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বাক্যটি কোন টেন্সে আছে? আপনারা সবাই জানেন দিস ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, কিভাবে বুঝতে পারছেন? আর প্লেইং এই দুটি ওয়ার্ড দেখে আপনি উপনীত হয়েছেন যে দিস ইজ পাস্ট ইনফিনিট টেন্স। এ কারণে এই দুটি ভার্বকে একত্রে বলা হয় ফাইনিট ভার্ব। কারণ ফাইনিট ভার্বের সংজ্ঞাটা কি? এটা দ্বারা টেন্স নির্ণয় করতে পারবেন। কি করতে পারবেন? টেন্সটা কাউন্ট করতে পারবেন, টেন্সটা বের করতে পারবেন, টেন্সটা নির্ণয় করতে পারবেন। এন্ড ফাইনালি বলেন এই বাক্যটি কোন টেন্সে আছে, যে বাক্যটি আমাদের সামনে দেওয়া আছে? আমি কিন্তু সকল কিছু পড়িয়েছি, আর আমি চিরকৃতজ্ঞ থাকবো যদি মেরুদণ্ড সোজা করে একটু বসেন, চিরকৃতজ্ঞ থাকবো, ঠিক আছে? আসেন ভাইয়া, এই বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝতে পারছেন? শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এই অংশটুকু দেখে আপনি উপনীত হয়েছেন যে দিস ইজ ফিউচার ইনডিফিনিট টেন্স, এ কারণে এটার নাম হলো ফাইনিট ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলে দিচ্ছি ভাইয়ারা, আমার সংজ্ঞাটা ছিল যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনিট ভার্ব বলে, আর যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে যদি ফাইনিট ভার্ব বলে। এ কারণে এখানে গোজ, এখানে আই এম গোয়িং, এখানে স, এখানে হ্যাজ সিন, এখানে উইল বাই, এখানে ওয়ার প্লেইং, এখানে ওয়েন্ট, এই প্রতিটি ভার্ব দিয়ে আপনি এক একটা বাক্যকে সার্টিফাই করেছেন। এ কারণে এই ভার্বগুলো হলো ফাইনিট ভার্ব। যদি পুরো প্রক্রিয়াটি বোঝাতে পারি, সবাই কমেন্টে লিখবেন স্যার ফাইনিট ভার্ব এ জীবনের জন্য ফুল ডান, ফাইনিট ভার্ব এ জীবনের জন্য ফুল ডান। আপনারা আমার একটা পরিবেশ দেন, লাইফের শ্রেষ্ঠ ক্লাস উপহার দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন তাহলে সবাই যে কাজটি করবেন, সবাই তাহলে হেডিং দেন। এখন আমরা সবাই তাহলে হেডিং লিখবো নন ফাইনিট ভার্ব লিখে। হ্যাঁ, সবাই তাহলে হেডিং দেন, নন ফাইনিট ভার্ব লিখে হেডিং দেন, নন ফাইনিট ভার্ব। শুনেন, এই নন মানি না আর ফাইনিট মানি হ্যাঁ, নন মানি না ফাইনিট মানি হ্যাঁ, তাহলে কি হবে? লিখেন তাহলে, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। সবাই লিখে নেন, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। তাহলে কিছু এক্সাম্পল আমরা আবার একটু সলভ করাবো, দেন আমরা আমাদের প্রাথমিক পাঠ শেষ করবো। হ্যাঁ, আমি একটা বাক্য এখানে লিখেছি, ধরেন আই স এ বার্ড সিঙ্গিং। I help the old man to cross the road. Reading is a good habit.
I am eating rice. I have a flying bird. My father is a retired officer. Having received your letter, I called you. হ্যাঁ, তাহলে সবাই কষ্ট করে আগে একটু লিখে নেন, না সবাই আগে লিখে নেন। সবাই সংজ্ঞাটা লেখার পর লিখে নেন আগে। হুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই ওনার কমেন্ট একটু দেখো তো, উনি কি বলছেন? আজকে 22 তারিখ আগামী কালকেরটা করছেন? আগামী কালকেরটা করছেন? হয়ে গেছে। একটু দেখেন তো, এখন তো পাঠাইছে না। না আপনার মানলাম এই জিনিসটা ওরাকে ক্লাস করে নাই। আজকে হলো 26 তারিখ। সবার কি লেখা শেষ? আপনাদের সবার লেখা শেষ কিনা? হ্যাঁ, ওকে। তাহলে আমি সংজ্ঞাটা বলেছিলাম, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স কাউন্ট করা যায় না তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। টেস্ট অফ করো। হ্যাঁ, হ্যাঁ, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আমার প্রথম প্রশ্ন হলো, দেখেন এখানে একটা বাক্য এখানে আছে, এই বাক্যে এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে, এই বাক্যে ভার্ব আছে মোট দুটি। এই যে বাক্যটি আছে এই বাক্যে ভার্ব আছে টোটাল দুটি। এখন যদি প্রশ্ন করি, ভাইয়া এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলবেন বলেন তো? যদি প্রশ্ন করি এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই কি বলবেন? যদি প্রশ্ন করি এটা পাস্ট টেন্সে আছে, কিভাবে? এই পঞ্চগড় সুজন মাইক দিব কিন্তু। এই বাক্যটা কোন টেন্সে আছে বলেন? ভাইয়া এই বাক্যটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিভাবে বুঝতে পারছেন? দেখেন এই স, শুধু এই সির পাস্ট ফর্ম স, এই ভার্বটা দিয়ে টেন্স নির্ণয় করা যায়, এই জন্য এটা ফাইনাইট ভার্ব। কিন্তু এই সিঙ্গিং, আচ্ছা বলেন শুধু সিঙ্গিং দিয়ে কি কোনো ভার্ব নির্ণয় করা যায়? এখনো যায় না, আগেও যায় না, ফিউচারও যাবে না, এই জীবনে সম্ভব না। এই জন্য এটার নাম নন ফাইনাইট ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আমার মেসেজ ছিল, বা আমার যে মেসেজটি ছিল সেটা হলো, যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে বলা হয় ফাইনিট, আর যে সকল ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। এখানে এই বাক্যে দুটি ভার্বই আমার কাছে আছে, স আছে, সিঙ্গিং আছে। কিন্তু সিঙ্গিং দ্বারা আপনি না, আপনার 14 গোষ্ঠী না, আমার 14 গোষ্ঠী না, দুনিয়ার কোনো ব্যাকরণবিদ 14 গোষ্ঠী টেন্স নির্ণয় করতে পারবে না, কারণ এটা সম্ভব না রে ভাই। এটা দ্বারা যেহেতু সম্ভব না এটা নন ফাইনিট, এটা দ্বারা যেহেতু সম্ভব এটা ফাইনিট। আশা করি বোঝাতে পেরেছি। নাজমা আক্তার, প্রশ্ন আসবে কোথা থেকে সেটা কি আপনারা এখন বলবো? মাত্র তো আলোচনা শুরু করছি, আগে এই জিনিসগুলো জানেন, আপনার বেসমেন্ট লাগবে। আর ভার্বের ক্লাস, আপনি তো ভার্ব ছাড়া আপনি কেমনে কি করবেন? ভার্ব টেন্স এগুলোতে প্রশ্ন করবেন না, এগুলোকে আপনি শিখেন, আপনার বেসমেন্ট তৈরি হয়ে যাবে। দ্বিতীয় একটা বাক্য আছে দেখেন, আই হেল্প দ্য ম্যান
এই একটা ভার্ব, টু ক্রস দ্য রোড, এখানে টোটাল দুটি ভার্ব আছে। আমার প্রশ্ন হলো এই বাক্যটা কোন টেন্সে আছে, সবাই একটু বলেন। বাক্যে দুটি না, বাক্যে একটাই ফাইনিট ভার্ব হয়, কিন্তু 1,00,000,000,000 নন ফাইনিট ভার্ব হতে পারে। নন ফাইনিট ভার্ব যা ইচ্ছা তা হতে পারে, কিন্তু একটা বাক্য তো হলো একটাই ফাইনিট ভার্ব লাগবে। আর এর বাইরে প্রতিটি অতিরিক্ত ফাইনিট ভার্বের জন্য একটি করে ক্লজ মার্কার নিতে হয়, সেটা অন্য আলোচনা। হ্যাঁ, দেখেন এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিভাবে বুঝতে পারছেন? এটা কি টু ক্রস দেখে কি টেন্স নির্ণয় করছেন? বলেন, এই বলেন, টু ক্রস দিয়ে কি টেন্স নির্ণয় করতে পারছেন? করছেন হেল্প দ্বারা, কি দ্বারা? এই হেল্প দেখে বুঝতে পেরেছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে এটা নাম হলো ফাইনিট ভার্ব। বাট টু ক্রস এটা দ্বারা কোনোভাবেই বাক্যের টেন্স নির্ণয় করা যায় না, এই কারণে এটা নাম হলো নন ফাইনিট ভার্ব। আবার নন ফাইনিট ভার্বের যে তিনটা প্রকার আমি লিখে দিয়েছি, সেখানে দেখবেন এইরকম ভার্ব আছে, এরকম ভার্ব আছে, চেহারা এরকমের ভার্ব ছিল। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে পরবর্তী বাক্যটি একটু দেখবেন। বলছি রিডিং ইজ আ গুড হ্যাবিট। দেখেন এই বাক্যে এই একটা ভার্ব আছে, ইজ একটা ভার্ব আছে। যদি বলি বাক্যটি কোন টেন্সে আছে, সবাই কি বলবেন? যদি বলি বাক্যটি কোন টেন্সে আছে, সবাই কি বলবেন? বলেন তো সবাই। যদি বলি বাক্যটি কোন টেন্সে আছে, কি বলবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন কারণে? এই ইজ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আপনি যেহেতু ইজ দ্বারা উপনীত হয়েছেন যে দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে ইজ হলো ফাইনিট। বাট রিডিং দ্বারা কিন্তু কখনোই বা কোনোভাবেই বাক্যের টেন্স নির্ণয় করা সম্ভব না, এই জন্য এটা নাম হলো নন ফাইনিট ভার্ব। রিডিং দ্বারা কখনোই বা কোনোভাবেই বাক্যের টেন্স নির্ণয় করা সম্ভব না, এই কারণে এটা নন ফাইনিট ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। সামিরা, লিখে জীবনটা শেষ করে ফেলেন। বাবারে, মানে একটু লিখবেন রে ভাই, আগে শুনেন, আগে মাথাটা বাঁচান, পরে খাতা বাঁচাবেন। আসেন পরেরটা, আই এম ইটিং রাইস। যদি বলি ভাই বাক্যটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবেন, ওকে। কিন্তু ভাই যদি বাক্যটাতে আপনাকে এই অংশটুকু কি চলে, হ্যাঁ দেখেন, যদি বলা হয় এই যে ইটিংটা কোন যদি বলা হয় ইটিং, আচ্ছা বলেন তো ইটিং দ্বারা কি কোনো টেন্স নির্ণয় করা যায়? যায় না। শুধু ইটিং দ্বারা কিন্তু কোনো টেন্স নির্ণয় করা যায় না। বাট যদি এম ইটিং হয় তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা যায়। যদি শুধু ইটিং থাকে তখন কিন্তু আর টেন্স নির্ণয় করা যায় না। ধন্যবাদ। নেক্সট দেখেন, এই বাক্যে এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে। এই বাক্যে মোট ভার্ব আছে কয়টা? দুইটা। সবাই বলবেন এই বাক্যটা কোন টেন্সে আছে, একটু বলেন। এই বাক্যটি কোন টেন্সে আছে? হ্যাঁ, ক্লিয়ার দেখা যায় না, এই দায়িত্ব তো স্যার নিতে পারবে না। আপনি ক্লিয়ার না দেখলে আপনি বের হয়ে গিয়ে আবার ঢুকেন, বা আপনার নেটওয়ার্কের সমস্যা। আমার এখানে 300 ছেলে মেয়ে আছে। ভাইয়া এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই বাক্যটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেকে কন্টিনিউয়াস বলতেছেন, অনেকে পারফেক্ট বলতেছেন, একটু পর আমি এই জিনিসগুলো আলোচনা করব। এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু দেখেন এই হ্যাভ দ্বারা কিন্তু টেন্সটা নির্ণয় করা যায়, বাট ফ্লাইং দ্বারা কিন্তু কোনোভাবেই বাক্যের টেন্সটা নির্ণয় করা যায় না, এই জন্য এটা নন ফাইনিট ভার্ব। এবং এটা এটা একটা পার্টিসিপল, এটা একটা পার্টিসিপল, ঠিক আছে। এটা জিরান, এটা জিরান, এটা কেন জিরান আমরা একটু পরে এগুলো আলোচনা করবো সব, ধরে 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 সব আমি আলোচনা করবো, ঠিক আছে। হ্যাঁ, তার পরবর্তী যে বাক্যটা আছে, মাই ফাদার ইজ রিটায়ার্ড অফিসার। দেখেন এই বাক্যে এই একটা ভার্ব আছে, রিটায়ার্ড একটা ভার্ব আছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই বাক্যটা কোন টেন্সে আছে? এই বাক্যটা কোন টেন্সে আছে একটু বলেন। দেখেন এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিভাবে বুঝতে পারছেন? এটা ইজ আছে, বাট এই যে রিটায়ার্ড, এটা কিন্তু ভার্বের বি3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এটা দ্বারা কিন্তু টেন্স নির্ণয় করা যায় না, এই জন্য এটা নাম হলো নন ফাইনিট ভার্ব। এন্ড ফাইনালি যদি বলি এই বাক্যটি কোন টেন্সে আছে, সবাই বলেন তো এই বাক্যটি কোন টেন্সে আছে। সবাই একটু বলেন তো এই বাক্যটি কোন টেন্সে আছে। দেখেন এই বাক্যটি আছে হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। কারণ কি, এখানে এই একটা ভার্ব আছে, হ্যাভিং প্লাস বি3 একটা ভার্ব আছে, আবার কল্ড একটা ভার্ব আছে।
কল দ্বারা কলের পাস্ট ফর্ম কল্ড এটা দ্বারা বুঝতে পারছেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, বাট হ্যাভিং প্লাস বি3 এটা দ্বারা কিন্তু কোনো টেন্স নির্ণয় করা যায় না বা এটা দ্বারা কোনো টেন্স বুঝায় না। এই কারণে এটার নাম হলো নন ফাইনিট ভার্ব। এটার নাম নন ফাইনিট, এটার নাম ফাইনিট। যদি পুরো প্রক্রিয়াটা বোঝাতে পারি সবাই লিখবেন স্যার ফাইনিট নন ফাইনিট এই জীবনের জন্য ফুল ডান, ফাইনিট নন ফাইনিট এই জীবনের জন্য ফুল ডান। মামুন মন খারাপ নাকি? হাতে এভাবে কেন দিয়ে রাখছো? হ্যাঁ সবাই লিখবেন স্যার ফাইনিট নন ফাইনিট এই জীবনের জন্য ফুল ডান। এইবার যার যত লেখা আছে সে লিখে নেন, ঠিক আছে? কিন্তু আমি যখন বুঝাবো তখন দয়া করে আল্লাহ রাস্তা আমার মাফ করে দিয়েন। কেউ আমার মানে কেউ লিখবেন না, কমেন্টও করবেন না, আমারও মেজাজ গরম করেন না। হ্যাঁ এই দেখো তো তিনজন হ্যান্ড রাইজ করছে, ওনারা কেন হ্যান্ড রাইজ করছে একটু দেখো তো। 3টা স্টুডেন্ট হ্যান্ড রাইজ করছে, ওনারা কারা? এই নাম ছাড়া কে? হ্যাঁ বলেন, এই ছেলে মেয়ের তো নামই নাই, এগুলো কিভাবে কথা বলবে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার প্রথমে হ্যান্ড রাইজ করছিলাম যে প্রথম সেন্টেন্সটা বুঝতে পারছিলাম না যে কোন টেন্স হবে, কিন্তু যখন বুঝাই দিয়েছেন তখন বুঝেছি যে ছ দেখে বোঝা গেছে ফাইনাইট ভার্ব, আর ওই সিরিংটা বোঝা যাচ্ছিল না ওটা নন ফাইনাইট ভার্ব হবে। এখন বুঝে গেছি বুঝাই দেওয়ার পরে। ধন্যবাদ। এই নেক্সট কে দাও। 92 তারপর রাসেল, তিনজনকে দুজনকে দিয়ে আর কে হ্যান্ড রাইজ করবেন না। এক ছেলে লিখছে, ভাই লিখছে আকিকা দিয়ে নাম রেখে দেন, আপনার বাপ মার আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার ওই যে এর আগে একটা সেন্টেন্স ছিল আই অ্যাম গোয়িং টু কলেজ, স্যার এখানে এম গোয়িং টু ফাইনাইট ভার্ব, শুধু স্যার শুধু গোয়িং টু, এটা শুধু গোয়িং এটা কি হবে স্যার? শুধু গোয়িং তো নন ফাইনিটি। আর এম গোয়িং ফাইনাইট ভার্ব। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। Thank you, রাসেল, sir. রাসেলকে দাও। ওকে তাহলে আমরা সবাই ট্রানজিটিভ ভার্ব লিখে হেডিং লিখবো, ট্রানজিটিভ ভার্ব। সবাই তাহলে ট্রানজিটিভ ভার্বে একটু হেডিং দেন। এবং হ্যাঁ হ্যাঁ মামুন 75 কিলোমিটার দূর থেকে আসছে ক্লাস করতে, ঠিক আছে? হ্যাঁ এই রাসেলকে কেটে দাও, এই ছেলেকে আজকে আর কোনো চান্স দিবে না, একবার সর্বপ্রথম সুযোগ দিছি। হ্যাঁ ওকে সবাই তাহলে ট্রানজিটিভ ভার্বকে হেডিং দেন। এবং ট্রানজিটিভ ভার্বের মানে হলো সকর্মক ক্রিয়া। লিখবেন যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। সকর্মক মানে সে ক্রিয়াটা গ্রহণ করে, সকর্মক মানে কি সে ক্রিয়া গ্রহণ করে আর কি, ঠিক আছে? হ্যাঁ যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। যেমন হি called me, they need money, I play football. He reads a book. সবাই তাহলে একটু লিখে নিবেন। ক্লিয়ার? আমি কালো কালিতে লিখছি, কেন দেখা যায় না এই দায়িত্ব আসলে আমি নিতে পারছি না, সরি, ঠিক আছে? তবে ট্রানজিটিভ ভার্ব হলো যে সকল ভার্ব তার কার্য, ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, এটা কাজ সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয়। আবার বলছি, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ একটু লিখে নেন, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ভয়েসের ক্ষেত্রে এই ট্রানজিটিভ ভার্ব জানাটা আপনাদের জন্য ফরজে কেফায়া। সবার কি লেখা শেষ? যদি সবার লেখা শেষ হয় একটা কথা একটু বুঝেন,
এখন আপনি তো আর সব বাক্য, আপনি তো আর একবার ইংলিশের একবার জাহাজ হয়ে যান নাই, আপনি যে কোনো বাক্যের অবজেক্ট খুঁজে বের করবেন পারবেন না, ঠিক আছে? আমি আগে আপনাদের প্রাথমিকভাবে বুঝাই। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা একটা অবজেক্ট। এই কল ভার্বটা অবজেক্ট এখানে গ্রহণ করছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন ভার্বের পর অবজেক্ট থাকে, আপনাকে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন আপনি বুঝতেছেন, ঠিক না? সবাই একটা জিনিস একটু লিখে নেন। লিখবেন কোন বাক্যের ভার্বকে, কোন একটা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। কোন একটা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যায় আর যে অ্যান্সার পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। সবাই একটু লিখে নেন। কোন একটা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন একটি বাক্যের মেইন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। সব কি চলে গেছে নাকি? সব চুপচাপ, এখানে ক্লাস নাই? হুম, আশা করি বোঝাতে পেরেছি। দেখেন এখন আসেন, এই কল অর্থ ডাকা। এই কল অর্থ কিন্তু ডাকা। বলেন যে কাকে ডাকছে? আমাকে। এই জন্য মি এখানে একটা অবজেক্ট। নিড অর্থ দরকার নাকি? বলেন কি দরকার? টাকা দরকার, এটা একটা অবজেক্ট। প্লে অর্থ খেলা করা। বলেন যে কি খেলে? ফুটবল খেলে। রিড অর্থ কি? পড়া। কি পড়ে? বই পড়ে। তাহলে ভাই আপনাদের কাছে আমার মেসেজ হলো, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখেন যে ভাই ট্রানজিটিভ ভার্ব ফুল ডান, ট্রানজিটিভ ভার্ব ফুল ডান। এটা কি মুছে ফেলবো নাকি বাকি আছে কারো লেখা? আর এই ছেলে মেয়েগুলো একটু ক্যামেরা অন করে, এই যে মিঠুন ভাইয়ের মতো ক্যামেরা অন করে বসতে পারেন না? বুঝলাম মেয়েদের পর্দার ব্যাপার আছে অনেকের। তো হ্যাঁ, যিনি পর্দা করে তাকে তো আপনি ইয়ে করতে পারবেন না। হ্যাঁ, ম্যানেজমেন্টদেরকে বলবো আমাদের জন্য বেশি বেশি পরীক্ষা নেয়, এত কম। আমি বলতাম ম্যানেজমেন্টকে, আপনি কেন বলতে পারবেন না? সবাই তাহলে লিখেন নন ফাইনিট, আরে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব লিখবেন যে সকল, হ্যাঁ এটা লিখবেন। ট্রানজিটিভ ভার্ব যদি সকর্মক ক্রিয়া হয় তার মানে ইনট্রানজিটিভ ভার্ব কি ক্রিয়া? অকর্মক ক্রিয়া লেখেন, অকর্মক ক্রিয়া লেখেন, অকর্মক ক্রিয়া। হ্যাঁ, তাহলে লিখেন যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না, যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। মানে ট্রানজিটিভ হলো সকর্মক, সে ক্রিয়াটা গ্রহণ করে স, আর অকর্ম মানে অকর্মা, গ্রহণ করতে হয় না, কোনো কাজ কাম সে করে না। কর্ম মানে তো অবজেক্ট নাকি? সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে আমি কিছু এক্সাম্পল একটু এখানে লিখে দিচ্ছি। বললাম যে হি ইজ আ স্টুডেন্ট। বললাম হি গোস টু কলেজ। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখি আকাশে উড়ে। দ্য ফুড টেস্ট সুইট। আগে ইনট্রানজিটিভ ভার্ব লিখেন, দেন বাকিটুকু
স্যারে বুঝাই দিবে, সমস্যা নেই। হুম। সবার কি লেখা শেষ? সবার লেখাটা শেষ কিনা? ওকে, যদি সবার লেখাটা শেষ হয় আমরা একটু কথা বলি, শুনেন ভাইয়া। ট্রানজিটিভ ভার্ব কিন্তু সেটা অবজেক্ট অবশ্যই নেয়, আর ইনট্রানজিটিভ কোনো অবজেক্ট নেয় না। যেমন হি ইজ এ স্টুডেন্ট, দেখেন এই স্টুডেন্ট এটা কিন্তু অবজেক্ট না, এটা একটা কমপ্লিমেন্ট, এটা একটা কি কমপ্লিমেন্ট। আবার এই গো, এই টু স্কুল, এটা কিন্তু অবজেক্ট না, এটা একটা কমপ্লিমেন্ট। ফ্লাই, এটা কিন্তু অবজেক্ট না, এটা একটা কমপ্লিমেন্ট। এই টেস্ট, এরপর এটা একটা অবজেক্ট না, এটা একটা কমপ্লিমেন্ট। কারণটা কি জানেন? এই সবগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব, আর এই ইন্ট্রানজিটিভ ভার্ব তার কাজের জন্য কি অবজেক্ট গ্রহণ করতে হয় না, সে বাধ্য নয়। ঠিক আছে, এখন এটার স্পেশালিটি কি? স্পেশালিটি একটাই, আপনি এখানকার যে বাক্যগুলো আছে, আপনি এখানকার বাক্যগুলিকে সাধারণত আপনি প্যাসিভ করতে পারবেন না। হি ইজ স্টুডেন্ট, এটাকে প্যাসিভ করতে পারবেন? হি ইজ এ স্টুডেন্ট, এটাকে কি প্যাসিভ করা যাবে? যাবে না। নাজমা আক্তার, ধন্যবাদ। হ্যাঁ, দোয়া করবেন আপু। হ্যাঁ, ওকে, কথা শুনেন। তাহলে এখানে একটা কথা লিখেন যে যে ট্রানজিটিভ ভার্ব যুক্ত বাক্যকে সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। কথা একটু লিখে রাখেন নোটে। নোটে একটা কথা লেখেন, কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হলো এটা এক ধরনের কি অ্যাডজেক্টিভ। এই শব্দটা সাধারণত বাক্যের সাবজেক্টকে মডিফাই করে আর কি, বা সাবজেক্টকে বোঝানো হয়। ঠিক আছে, হ্যাঁ, সেটা সেন্টেন্স স্ট্রাকচার ক্লাসে, বিসিএস এর ক্লাসে আলোচনা। আজকে আপনাদের ওই ওই ধান্দার দরকার নাই। ভার্বের ক্লাস তো আমি জাস্ট আলোচনা করে দিলাম আর কি। তাহলে নোটে কি লিখবেন যে ট্রানজিটিভ ভার্বকে সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। এই যে হি গোস টু কলেজ, এটাকে প্যাসিভ করতে পারবেন কেউ? পারবেন না। হিজ স্টুডেন্ট, এটাকে প্যাসিভ করতে পারবেন না। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটাকে পারবেন না, বাট এটাকে পারা যায়, সেটা অন্য নিয়ম, বাট এটাও প্রচলিত না। তাহলে আমার মেসেজটা কি? মেসেজটা ছিল যে সকল ভার্ব তার কার্য সম্পন্ন করার জন্য অবজেক্ট গ্রহণ করতে হয় না, তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। বা কোন ক্রিয়া? অকর্মক ক্রিয়া। তারপর নোটে কি লিখবেন? নোটে সবাই লিখবেন যে ট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, ইনট্রানজিটিভ ভার্বকে তাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। কারণ প্যাসিভের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে কি অবজেক্টটাকেই তো সাবজেক্টে আনতে হয়। অবজেক্ট না থাকলে আপনি কি আকাশ থেকে আনবেন নাকি অবজেক্ট? সম্ভব নয়। যদি এই জায়গাটা ক্লিয়ার হন সবাই, হ্যাঁ লিখবেন যে স্যার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ফুল ডান, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব ফুল ডান। হ্যাঁ, কয়েক ইনট্রানজিটিভ ক্রিয়া অবজেক্ট থাকবে না, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকবে না। মনিরুজ্জামান শাকিল, শাকিল ভাই বলেন তো। শাকিল, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। স্যার। আর একটু বুঝাই দিলে ভালো হলো স্যার। কি বুঝাইতাম? কোনটা বুঝাবো বলেন? যে এই ইন্ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ইনট্রানজিটিভে অবজেক্ট থাকে না আর কি, শেষ। ইনট্রানজিটিভে অবজেক্ট থাকে না, এতটুকুই। ও ঠিক, আর ট্রানজিটিভে থাকে, আর কোনো পার্থক্য নেই। জি স্যার। ধন্যবাদ। এই ইয়াকে একটু দাও, ফাতেমাকে একটু দাও। ফাতেমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন আপু। স্যার ওই নোটে কি লিখতে বলছেন? ওইটা আমরা নেটে নোটে সমস্যা করছিল এই নোটে জন্য বলছি শুনি নাই। ট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। ও আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবজেক্ট বের করতে হয় কি বা কাকে দিয়ে, আর অবজেক্ট ছাড়া যা বাকি সবকিছুই কমপ্লিমেন্ট। ঠিক আছে, আপাতত এটা মাথায় রাখেন। ঠিক আছে, আপনার তো এটা লাগবে না, এনটিআরসি এটা লাগবে না, কিন্তু ভার্বের আলোচনার জন্য আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এখন সবাই এখানে পজিটিভ ভার্ব। ভাই যে পজিটিভ ভার্ব হলো 5টা। পজিটিভ ভার্ব কয়টা? এটা জাস্ট মনে রাখবেন, আর কোনো কিছু লাগবে না। গেট,
হ্যাভ, মেক, লেট, হেল্প। সবাই লিখেন এই 5টি ভার্ব পজিটিভ ভার্ব। এই 5টা কি পজিটিভ ভার্ব একটু লিখে রাখেন। পজিটিভ ভার্ব বলে 5টা, জাস্ট একটু জেনে রাখেন, আর কিছু লাগবে না। হ্যাঁ স্যার, এই স্টুডেন্ট এটা কি অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট রাসেল। সবাই লিখেন স্যার যে নোটের এটা কি বলছেন, ট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, ইনট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। জি এটা কেটে দাও। হ্যাঁ সবাই তাহলে কি, হ্যাঁ পজিটিভ ভার্ব তাহলে 5টা, এটা মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ 5টা পজিটিভ ভার্ব মনে রাখবেন। ওকে, তারপর চলে যান লিঙ্কিং ভার্ব। হুম হুম তাহলে সবাই লিঙ্কিং ভার্ব একটু লিখে নেন। হ্যাঁ এই নোটটা একবার লিখে দিয়েছি, তাহলে আজকে আবার 2জন 3বার করে জিজ্ঞেস করছে। হুম, সবার কি লেখা শেষ? হুম, যিনি লিখেছেন তিনি তো লিখেছেন, যিনি লিখেন না তিনি একটু লিখে নেন, ঠিক আছে? ভাই তুই ক্লাস পাইছে পরে আমার রুমের? সবার কি লেখা শেষ? ওকে, যদি লেখা শেষ হয়, একটু আমি জাস্ট একটু বলে রাখি, শুনেন। এই লিঙ্কিং ভার্ব হলো অ্যাপিয়ার, বিকাম, এমিজার, ওয়াজার, ঠিক আছে? এফ এ ফিল, এর লুক, লিসেন, আর রিমেন, রিজেম্বল, এস এ সাউন্ড, সুইট, স্মেল, স্টেট, টেস্ট, খেতে কি। সবাই লিঙ্কিং ভার্বের নিচে একটা নোট লেখেন, লিখবেন লিঙ্কিং ভার্বের পর সর্বদা অ্যাডজেক্টিভ বসে। একটা নোট লেখেন লিঙ্কিং ভার্বের নিচে, লিঙ্কিং ভার্বের নিচে একটা নোট লিখবেন যে লিঙ্কিং ভার্বের পর সর্বদা অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পর সর্বদা কি বসে? অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ একজন লিখছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর ফাইনাইট ভার্ব তো একরকম লাগে। আরে ভাই, আগে আপনার দাদা পরে আপনার বাপ, ঠিক আছে? ফাইনাইট ভার্ব থেকেই তো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ লিঙ্কিং আসছে। এটা কি আপনারা, আমি এই ব্যাকগ্রাউন্ডটা 1 ঘন্টা ধরে পড়াই নাই? খাতাটা উল্টান, গ্রাফে দেখেন পুরো চার্টিল দেওয়া আছে। এই যে এই ছেলে মেয়েগুলো যে মনোযোগ দিয়ে নাই ক্লাসে, এটা দেখলেই মনে হয়। ক্লাসের শুরুতেই তো আমি ওটা লিখে দিয়েছি, ফাতেমা এখন আর হ্যান্ড করা যাবে না, ঠিক আছে? এখন আর হ্যান্ড করা যাবে না, তাহলে আমি আমার মন মতো করে পড়াতে পারবো না। হ্যাঁ আচ্ছা বলেন, বলেন। স্যার ওই বি ভার্বে আগে লিখছিলেন যে বিকাম, বি এম ইজ আর ওয়াজ, এখন এখানে দেখি বি লেখেন নাই। বি ভার্বের একটা অংশ লেখেন, সমস্যা কি? আরে বাবা রে। হ্যাঁ উদাহরণ এখানে, এটা তো আমার অ্যাডজেক্টিভের ক্লাস না, এটা এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ শুধু ভার্বগুলো একটু জাস্ট মনে রাখেন। এখন সবাই যে কাজটি করবেন,
সবাই একটু সোজা হয়ে বসেন, কেউ লিখবেন না। এখন সবার কাছে আমার একটা প্রশ্ন, সবার কাছে আমার প্রশ্ন সেটা হলো, সবার কাছে আমার প্রশ্ন হলো এইটা, সেই প্রশ্নটি হলো যে একটা ভার্বের সাধারণত কয়টি অংশ আছে বলেন তো? একটা ভার্বের সাধারণত কয়টি অংশ থাকে একটু বলেন। সবাই সোজা হয়ে বসেন, সবাই সোজা হয়ে বসেন। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এখন আসি। হ্যাঁ হ্যাঁ, 5টা, 3টা, 2টা, হ্যাঁ নুসরাত 2টা, হ্যাঁ। তাহলে আসলে আমরা কথা বলি। ধরেন আমি একটা ভার্ব লিখছি, এটা কিন্তু পৃথিবীর যে কোনো ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য। গো একটা ভার্ব, গো একটা ভার্ব ধরেন লিখলাম সাপোজ। এখন এই বি জিরো মানে কি জানেন ভাইয়া? বি জিরো মানে হলো ভার্বের বেস ফর্ম। বি জিরো মানে হলো ভার্বের বেস ফর্ম। আর এই যে গো আছে না, এই গো এর বেস ফর্ম শুধুমাত্র গো। যেমন হি উইল গো অবলিক গোজ টু কলেজ, এই যে বাক্যটা আছে। আচ্ছা সবাই বলেন এখানে কি গো হবে না গোজ হবে? একটু বলেন তো সবাই কমেন্টে। বি জিরো মানে হলো ভার্বের বেস ফর্ম, আর গো এর বেস ফর্ম শুধুমাত্র গো। কারণটা কি? এখানে কেন গো হবে? দেখেন সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই আছে, কিন্তু এখানে কেন গো ধরে না? কারণটা কি? এই উইল একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পর ভার্ব কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এর মাঝে আপনারা কি বুঝতে পারলেন যে এখানে একটা তারা নোট লিখবেন, এখানে সবাই একটা নোট লিখবেন। এখন কেউ লিখবেন না, এটা পরে পরে। আগে আমি পুরো বিষয়টা বুঝাই নাই, কারণ এই জিনিস না বুঝলে আপনি বইপত্রে খুঁজে জিনিস পাবেন না। যে জিনিস পড়াচ্ছি এই জিনিস বইপত্রে পাবেন না, সো আগে বি কেয়ারফুল থাকেন। আর যদি কোনো বইপত্র যদি থাকে তাহলে দেখেন আমারে, ছবি তুলে দেখেন, কমেন্টে ছবি তুলে দিয়েন। পরেরটা আসেন, বি1। ভাইয়া বি1 মানে কি? বি1 মানে প্রেজেন্ট ফর্ম। বাংলাদেশের কোনো বইতে এই বি জিরোতে আলাদা একটা ভার্ব এটা দেখায় নাই, কিন্তু যে কোনো বইতে লেখা আছে যে টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, ডু এর পর ভার্বের বেস ফর্ম হয়। নিয়মটা লেখা আছে, কিন্তু বি জিরো যে আলাদা একটা ফর্ম, এটা বাংলাদেশের কোনো বইতে দেখানো হয় নাই। বি1 মানে ভাই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি1 মানে কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর এই যে গো, এই গো এর প্রেজেন্ট ফর্ম হলো গো এবং গোজ। গো এর প্রেজেন্ট ফর্ম কি? গো এবং গোজ। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে গোজ, বাকি সকল ক্ষেত্রে গো। যেমন আমি দেখাচ্ছি, এই যে হি গো অবলিক গোজ টু কলেজ। কেউ লিখবেন না, আমি আবার বলতেছি, আগে বুঝেন। আচ্ছা সবাই একটু বলেন, এখানে কি গো নিবেন না গোজ নিবেন? একটু বলেন তো। এই যে বাক্যটা আছে এখানে কি গো নিবেন না গোজ নিবেন? এখানে কেন গোজ নিবেন? কারণটা হলো এই যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর প্রেজেন্ট ইনডিফিনিট আছে ভার্ব কোন ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম। এটা পড়াইছি, দেখছেন? কিন্তু এখানে হি হওয়ার পরেও এখানে কেন নেন না? কারণ এটা বেস ফর্ম। বেস ফর্মের সাথে এস বাই এস কাউন্ট করা যায় না, কিন্তু প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস কাউন্ট করা যায়। আশা করি বোঝাতে পেরেছি। যদি বাক্যটা এমন হয়, দে গো অবলিক গোস টু কলেজ, তাহলে এখানে কি হবে? দেখেন দে কিন্তু প্লুরাল, দে যেহেতু প্লুরাল এই জন্য এখানে গোজ হবে না, শুধু গো হলো অ্যান্সার, শুধু গো হলো অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। যদি কেউ লিখে তার কপাল শিখাবে, আমার কি আছে যায়, আমি হলো বুঝাচ্ছি, কারণ পরীক্ষা হয়তো আপনার খাতাটা যাবে না, মাথাটাই যাবে আলটিমেটলি, ঠিক আছে? হ্যাঁ। আর আমি যে জিনিস এখন লেখাবো এগুলো বই পুস্তকে নাই, যদি থাকে তাহলে কমেন্টে বই বই থেকে ছবি তুলে দেখান। ভাইয়া যেটা বি2, এই বি2 মানে কি? বি2 মানে পাস্ট ফর্ম। বি2 মানে ভার্ব কোন ফর্ম? পাস্ট ফর্ম। আর এই গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। যেমন আই ওয়েন্ট টু কলেজ। অনেকে বলছে যে ফর্ম 3টা, আমি কিন্তু অলরেডি 3টা লিখে ফেলছি, আমি কিন্তু অলরেডি 3টা অলরেডি লিখে ফেলছি। তাহলে পরেরটা আসেন ভাই, বি3। বি3 মানে হলো পাস্ট পার্টিসিপল। বি3 মানে হলো পাস্ট পার্টিসিপল, আর গো এর পাস্ট পার্টিসিপল হলো গন। যেমন আই হ্যাভ
গন টু কলেজ, আই হ্যাভ গন টু কলেজ। অলরেডি কিন্তু 4টা হয়ে গেল, আমাদের কি হয়ে গেল? 4টা হয়ে গেল। পরেরটা আসেন, জিরান্ড। না, জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে গো এর জিরান্ড ফর্ম কি? গোয়িং। ফরেন লিখলাম যে গোয়িং। তারপর হলো ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। বিজির মানে বেস ফর্ম। তাহলে এই গো এর বেস ইনফিনিটিভ কি? টু গো। যেমন আই ওয়ান্টেড টু গো টু কলেজ। আই ওয়ান্টেড টু গো টু কলেজ। টু গো এটা একটা ইনফিনিটিভ। টু গোটাকে এখানে এখানে টু গোটা একটা ইনফিনিটিভ। এই গোয়িং হলো জিরান্ড, এই পাস্ট পার্টিসিপল হলো গন, পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। তাহলে পৃথিবীর যে কোনো ভার্বের মোটা দাগে এই 6টি ফর্ম আছে। কয়টি ফর্ম আছে? এই 6টি ফর্ম আছে। সবাই একটা বড় পেজ নিবেন, পেজ নিয়ে মাঝখানে এভাবে একটু লিখে নেন, এবং আমি এগুলোর যে প্রয়োগগুলো একটু পর দেখাবো সামনে। তাহলে সবাই কষ্ট করে আগে একটু লিখে নেন, হ্যাঁ? আর আপনারা হ্যান্ড রাইজ কেন করছেন আমি জানি না, এখানে আসলে কথা বললে আমি পড়াতে পারবো না, কারণ আজকে আমার 3টা ক্লাসের সমান কথা এখানে বলা লাগতেছে, কারণ ভার্বের ক্লাসে অনেক বেশি পড়াতে হয়। হুম। এইবার সবাই একটু লিখে নেন। এসি দিলে ঠান্ডা, এসি না দিলে গরম। ভাই ভাই, লেখা স্পষ্ট সাকিবুল, বাকিরা দেখতে পাচ্ছে। আপনি তাহলে ভিডিওটা পরে পজ করে দেখবেন, ঠিক আছে? এছাড়া উপায় নাই, কারণ আমার এখানে সমস্যা হলে 219 জন কেউ দেখতে পারবে না। এই কারণে আপনি প্রয়োজন একটু বের হয়ে আবার একটু ঢুকেন। জি ভাইয়া, লিঙ্কিং ভার্ব গুলো মুখস্থ করতে হবে, কারণ লিঙ্কিং ভার্বের পর সর্বদা অ্যাডজেক্টিভ হয়। এটা আমি অ্যাডজেক্টিভের ক্লাসে পড়াইছি। লিঙ্কিং ভার্বের পর সাথী অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। বাকিটা একটু লিখে নেন। মিজান, বিলকিস, একটু বলেন তো আপনাদের কি সমস্যা?
স্যার আমার এখন বলার কিছু নেই, আমি তখন বলতে চেয়েছিলাম স্যার। ধন্যবাদ ভাই। হ্যাঁ, যাদের লেখা শেষ তারা একটু ওয়েট করেন, বাকিরা একটু লিখে নেন। হ্যাঁ, সবাই একটু লিখে নেন। এবং আমি একটা হোমওয়ার্ক দিব সবাইকে, একটা করে ওয়ার্ড দিব, একটা ওয়ার্ড দিব। আপনারা এই একটা ওয়ার্ডের যে 6টা ভাগ, এটা আপনারা আমাকে আগামী ক্লাসে দেখাবেন, বা যারা যারা করতে পারছেন একটু বলবেন, ঠিক আছে? সবার কি তাহলে লেখা শেষ? সবার তাহলে লেখা শেষ কিনা একটু বলেন। এই যে আমাদের মিঠুন, আমার সামনে মিঠুন বসে আছে, মিঠুনের কলম চলে, ঠিক আছে? যাদের হয়েছে তারা তো হয়েছে ভাইয়া। আমার যারা আপনি তো হ্যাঁ, করতে পারলে আজকেই পারবে। হুম। আপনারা আমরা এক একটা ছেলে মেয়ে, এক একটা ফ্যামিলির, তো ওই জন্য এক একজন এক এক রকম মতের। হ্যাঁ, সুজন আপনার আবার কি হলো ভাই? ভালো আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। স্যার, আপনি কেমন ভালো আছেন? আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। যেটা স্যার আপনি হোমওয়ার্কের কথা বললেন যে ভার্বের যে 6টা ইয়া 6 এই যে প্রকার একটা সেটা ওয়ার্ড এই যে দিলাম, এই যে প্লে, এই প্লে শব্দটার যে 6টা ফর্ম, এটা আগামী ক্লাসে আমাকে দেখাবেন। সবাই হোমওয়ার্ক একটু লিখে নেন, এটা আপনাদের এইচডব্লিউ। এখন সেটাই আমার সেটাই বলছিলাম সময় নেই। হ্যাঁ, এখন সবাই সেটাই বলছিলাম অক্সিলারি ভার্ব লিখে নেন, অক্সিলারি ভার্ব। এক হলো টু বি ভার্ব। আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখা দিচ্ছি, ঠিক আছে? এই B0 মানে হলো ভার্বের বেস ফর্ম, আবার লিখে দিচ্ছি, আর লিখবো না, শুধুমাত্র বি। B1 মানে প্রেজেন্ট ফর্ম। এম, ইজ, আর। V2 মানে পাস্ট ফর্ম। ওয়াজ ওয়ার। B3 মানে পাস্ট পার্টিসিপল। বিন। জিরান মানে ভার্ব প্লাস আইএনজি, এটা ইজ ইকুয়াল টু বিং। আর ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম সমান সমান টু বি। সবাই আগে সবগুলো বি ভার্ব লিখে নেন, সবাই আগে সবগুলো বি ভার্বের। হ্যাঁ, স্কুল জীবনে আমার প্রিয় স্যার ছিল, আবার সেরকম একজন স্যার পেলাম, খাদিজা লিখছে। হ্যাঁ, হুম। তানভীর সিদ্দিকী, লিঙ্কিং ভার্বের পর কিছু বলেন না। লিঙ্কিং ভার্ব তো অ্যাডজেক্টিভের ক্লাসে বলবো, আজকে লিঙ্কিং ভার্ব নিয়ে কেন বলবো? আজকে কি লিঙ্কিং ভার্বের ক্লাস হচ্ছে? আর এই জিনিসটা 2বার পড়ানো হয়েছে, ঠিক আছে? অনেক ছেলে মেয়ে বলছে। আপনাদের কিছু কিছু ছেলে মেয়ের অ্যাটিটিউড দেখলে আসলে কি বলবো। হুম। সবার কি লেখা শেষ? আমি কিন্তু প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা ভার্বের প্রত্যেকটা অর্গান ধরে 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 দেখাই দিচ্ছি, যেন আপনার পড়তে না সমস্যা। তাহলে সবার কি লেখা শেষ? সবার লেখাটা শেষ কিনা? যদি লেখাটা শেষ একটু দেখেন ভাইয়া। এই বিজি, এই টু বি ভার্বের বেস ফর্ম হলো শুধুমাত্র বি। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আই উইল। আচ্ছা, আই উইল এর পর এখানে কি বি হবে নাকি এম ইজার হবে বলেন? এম ইজার হবে। এখানে কি হবে? আই উইল বি এ টিচার ধরেন। হ্যাঁ, এখানে কি হবে? এই উইল এর পর হয় ভার্বের বেস ফর্ম, এই জন্য শুধু বি হবে, এই একটা হবে না, কারণ এগুলো প্রেজেন্ট ফর্ম। এই জন্য আমি বেস ফর্ম কি লিখেছি? এই বেস ফর্ম হলো বৃত্তি ফর্ম বি, আর এই বি থেকে সবগুলো আসছে। এম ইজ আর মানে প্রেজেন্ট ফর্ম। আই এম এ স্টুডেন্ট, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ইজ স্টুডেন্ট, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ এটা কি? এটা প্রেজেন্ট ফর্ম হিসেবে আছে, কিসে আছে? প্রেজেন্ট ফর্ম হিসেবে আছে।
হি ওয়াজ এ টিচার, এটা পাস্ট ফর্ম, কারণ এটা পাস্ট ফর্ম হিসেবে আছে। এটার বি3 ফর্ম কি? বি3 ফর্ম হলো বিন। জিরান ফর্ম কি? বিং। এটা বয়েজে ব্যবহার করা হয়, এটা খুব ভালোভাবে জানা। টু বি মানে কি? ইনফিনিটিভ। টু বি মানে হলো ইনফিনিটিভ। আশা করি বোঝাতে পেরেছি। সবাই কি টু বি ভার্বের প্রত্যেকটা অর্গান ক্লিয়ার কিনা একটু বলেন। টু বি ভার্বের প্রতিটি অর্গান ক্লিয়ার কিনা? এগুলো সবার কাছে বই পুস্তক আছে, এইভাবে কোথাও নাই। প্রয়োজন বইটা এখনই খুলে দেখান, ছবি তুলে পাঠান, দেখি মিলে আনেন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা পরবর্তীটাতে চলে গেলাম। লিখেন টু হ্যাভ ভার্ব। এই B0 মানে শুধুমাত্র হ্যাভ। B1 এটা হ্যাভও হয়, হ্যাজও হয়। V2 হ্যাড। B3 এটাও হ্যাড। জিরান্ড হ্যাভিং। তারপর হলো ইনফিনিটিভ টু হ্যাভ। সবাই একটু লিখে নেন। হ্যাঁ, আজকে ক্লিয়ার হলাম। থ্যাংক ইউ পুতুল। হ্যাঁ, ধন্যবাদ। ক্লিয়ার হবেন না, আপনি আমার প্রতিটি ক্লাসেই নতুনত্ব পাবেন, কারণ বাজারে গাইড বই দেখে তো স্যার পড়ায় না, এটা মাথায় রাখবেন। আমার জন্য দোয়া করলে হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? হুম। ও লিখেছে ইউ আর গ্রেট স্যার। ধন্যবাদ। সব সময় এটাকে কি বলা হয়? সমালোচনা করতে হয় সামনাসামনি, এবং এটা কি বলে, ভালো কথা বা ভালো গুণগুলো বলতে হয় পিছনে পিছনে। তো আপনারা আমার সম্পর্কে যদি কোনো কিছু বলতে যদি চান, আমার গুণ যদি একটু বলতে চান, তাহলে সেটা অবশ্যই আমাদের সার্ভিস বলেন বা আমাদের অন্যান্য যে মানে টিচার বলেন বা অন্যান্য জায়গায় বলবেন, ঠিক আছে? আমার সামনে বলার দরকার নেই। এটা এটা হওয়া উচিত আর কি, ঠিক আছে? এখানে চা খাওয়াবো কে? সেই সকাল থেকে আজকে 3 কাপ চা অলরেডি খেয়ে ফেলছি, ঠিক আছে? সকাল 9টায় এসেছি, আর কিছু বলবো? হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, প্রশংসা, হ্যাঁ, ফরহাদ আলী, হ্যাঁ। তো আমার যদি কোনো গুণ যদি থাকে, আমার প্রশংসা যদি করতে চান, এটা আমাদের অফিসে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে দেন বা সার্ভিসে বলবেন, বা অন্যান্য শিক্ষকের সাথে যখন কথা তখন বলবেন, কিন্তু আমার সামনে বলার দরকার নেই। এই সাথী আফরোজ সকালেও ক্লাস করছে আপু, সকাল 9টা থেকে ক্লাস নিচ্ছি টানা, ঠিক আছে? শুধু মাঝে 1 ঘন্টা ব্রেক ছিল। ওকে, তাহলে ভাই দেখেন, হ্যাঁ, আমি এই দুইটা একটু অনেকের কাছে প্যাচ লাগতে পারে, একটু দেখাই। এই যে হি, দেখেন আমি এখানে কি লিখলাম? হি। আচ্ছা বলেন, এখানে কি হি উইল, এখানে কি হ্যাভ হবে নাকি হ্যাজ এ কার? এখানে অ্যান্সারটা কি হবে সবাই একটু বলেন তো। এই যে বাক্যটা আছে, হ্যাঁ, এটা কি হবে অ্যান্সার? আমি কোন বই পড়ি? আমি তো আগে পড়ছি ব্যারোস্টোফেল, ক্লিফস্টোফেল, রেমন মার্ফি, তারপরে হলো জেস ন্যাসফিল্ড, ওনাদের বইগুলির মধ্যে পড়ি, ঠিক আছে? হ্যাঁ, ক্যামব্রিজ অক্সফোর্ডের বইগুলো পড়লে হয়। হ্যাঁ, আবার 9-10 এর বোর্ড একটা বই আছে, সরকার সরকার প্রতিটি স্কুলে দেয়। এই বইটা কোনো স্কুলের টিচাররা পড়ে না, কারণ এটা ইংলিশ ভার্সন, অথচ এগুলো স্বর্ণের টুকরা, এক টুকরা স্বর্ণ। দেখেন, এই উইল একটা মোডাল ভার্ব, এরপর কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে এখানে কিন্তু কি হয়েছে? হ্যাভ হয়েছে। সো এই টু হ্যাভ ভার্বের বেস ফর্ম হলো হ্যাভ, বাট বাক্যটা যদি প্রেজেন্ট ফর্ম লিখি, আচ্ছা এখানে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হি হ্যাজ এ কার, এখানে কিন্তু হ্যাজ, কারণ এখানে হ্যাজটা কেন? কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ। আবার এখানে যদি দে থাকে, তখন কিন্তু কি দে হ্যাভ এ কার, প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। কারণটা কি? এই শেল উইল এর পর ভার্বের বেস ফর্ম হয়, এই হ্যাভ হলো বেস ফর্ম, হ্যাভ হ্যাজ হলো কি প্রেজেন্ট ফর্ম, হ্যাড হলো পাস্ট ফর্ম, হ্যাড হলো বি3 ফর্ম, ডিনার হলো হ্যাভিং, ইনফিনিটিভ হলো টু হ্যাভ। আমার লেখা কোনো বই নেই, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে। সবাই দোয়া করবেন, যদি আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ার বরকতে যদি ক্যাডার হতে পারে, বিসিএস ক্যাডার হওয়ার পর আপনাদের জন্য সহজ ভাষায় একটা বই
প্ল্যান আছে, বাকিটা আল্লাহর হাতে। ঠিক আছে, সবাই দোয়া করবেন। হ্যাঁ, সবাই কি টু হ্যাভ ভার্বটা ক্লিয়ার কিনা একটু বলেন, যদি পুরো প্রক্রিয়াটা। হ্যাঁ, সাথী আফরোজ বলছে আপনার ক্লাসে আগে মনোযোগ দিতাম না, কারণ অন্য স্যার ক্লাস করছিলাম, প্রাইমারিতে পরে মনোযোগ দিয়ে বুঝলাম, অরিজিনাল ইংলিশ শিখতে পারতেছি। ধন্যবাদ। দেখছেন, একজনের স্বীকারোক্তি। নাজমা লিখছে আমার বিশ্বাস আপনি ক্যাডার হবেন, আমিন। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। হ্যাঁ, ওকে, আমার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? এবং আপনাদের পড়াশোনার খাতিরে যেখানে যা লাগবে, আমি কোথাও কার্পণ্য করবো না, ঠিক আছে? কিন্তু আপনারা, আমি যেই যে জিনিসগুলো দিচ্ছি এই জিনিসগুলো একটু ভালো করে গ্রিপ করেন, এই জিনিসগুলো থেকে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, ফরহাদ আলী লিখছে আপনাকে আল্লাহর হাতে তুলে দিলাম। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা টু ডু ভার্বে একটু আসি। টু ডু ভার্ব হলো ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, টু ডু। হ্যাঁ, এই V0 হলো শুধুমাত্র ডু, V1 হলো ডু ডাজ, এই V2 হলো ডিড, V3 হলো ডান, জিরান্ড হলো ডুইং, আর ইনফিনিটিভ টু ডু। টু ডু, হ্যাঁ, সবাই একটু লিখে নেবেন, দেন আমি বুঝাই দিব বেসিক অংশটুকু। হ্যাঁ, আবু সৈয়দ, B0 এবং B1 এর, হ্যাঁ ওই যে বললাম না, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়। বিলকিস লিখছে স্যার দোয়া হলো ক্যাডার হবেন, মিষ্টি খাওয়াবেন। হ্যাঁ, ইনশাল্লাহ খাওয়াবো। মিষ্টি না খাওয়াইতে পারলেও যদি কখনো আপনাদের এলাকায় যদি পোস্টিং পাই, তখন দেখা হলো অবশ্যই চা খাওয়াতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, মীরা লিখেছে আমাদের ইউনিক স্যার। হ্যাঁ, দোয়া করবেন আপু। হ্যাঁ, সবাই একটু লিখেন, এবং প্রত্যেকটা অর্গান আপনি যখন ধরতে পারবেন, আপনার কিন্তু বেসিক অটো তৈরি হয়ে যাবে। আর যারা 5টা ক্লাস করবেন, ওই ছেলে মেয়েগুলো আপনি যত কঠিন পরীক্ষা দেন, আপনি যে কোনো জায়গায় 50% উপর অ্যান্সার করে আসবেন। হ্যাঁ, ইনশাল্লাহ থাকবে সাকিবুল। হ্যাঁ, সাকিবুল ইসলাম, হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ, কেন থাকবে না? আমার যারা, হ্যাঁ আমি যাদেরকে একটা ওয়ার্ড হলেও পড়াই, মানে তাদের প্রতি আমার যেই মানে ভালোবাসা কাজ করে, পরবর্তীতে এটা কাউকে বলে বোঝানো যাবে না। হুম, হ্যাঁ, ফি আমানিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে আসেন আমি এখানে একটু কথা বলি। সবার কি লেখা শেষ একটু বলবেন? আপনাদের সবার কি লেখাটা শেষ একটু বলবেন প্লিজ? না, আমার নিজ জেলার মানে নিজ বিভাগে দিবে না, চিটং তো আমরা, তো চিটং বিভাগ দিবে না, অন্য বিভাগে দিবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, নিজ বিভাগ ছাড়া অন্য যে কোনো জায়গায় দিবে। হ্যাঁ, তাহলে আসেন ভাইয়া এখানে একটু কথা বলি। এই যে লিখলাম হি, আচ্ছা হি উইল, এখানে কি ডু হবে নাকি ডাজ হবে একটু বলেন? হি উইল ডাজ দা ওয়ার্ক, একটা বাক্য লিখলাম, হি উইল ডাজ দা ওয়ার্ক, এখানে কি ডু হবে নাকি ডাজ হবে একটু বলেন তো সবাই। কারণটা কি? এই উইল একটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের ভার্ব কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। বাংলাদেশের সকল বইতে এটা বলা আছে যে মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, এটা সকল বইতে বলা আছে, বাট বেস ফর্ম যে আলাদা একটা ফর্ম, এটা বাংলাদেশের কোনো বইতে দেওয়া নাই, কোনো বইতে দেওয়া নাই। হ্যাঁ, দোয়া করবেন, পেশাগত জীবনে তো সব জায়গাতে 64 জেলাতে যাওয়া লাগতে পারে, ঠিক আছে? সেটা দোয়া করবেন আপনারা। হ্যাঁ, এবং আপনাদের আব্বা আমার কাছে বলবেন। ওকে, হ্যাঁ দোয়া করতে। ওকে, তাহলে এখানে একটু আসেন, এই যে বাক্যটা, সবাই একটা নোট লিখেন, সবাই আগে একটা নোট লিখেন, সবাই আগে একটা নোট লিখবেন। সেটা হলো লিখবেন ডু ভার্ব সাধারণত বাক্যে ব্যবহার করা হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ডু ভার্ব সাধারণত বাক্যে ব্যবহার করা হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ডু ভার্ব সাধারণত বাক্যে ব্যবহার করা হয়, হ্যাঁ, তুরফা ইসলাম লিখেছে স্যার আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। হ্যাঁ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, লিখবেন ডু ভার্ব সাধারণত বাক্যে ব্যবহার করা হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আশা করি লেখা শেষ। কনা আপা লেখা শেষ? আমার একটা বন্ধু ছিল, ঠিক আছে, ওর ডাক নাম হলো মনির, কিন্তু ওরে আমরা সবাই কনা বলতাম, কনা।
হ্যাঁ, আমাদের বাড়ির আমার এক চাচাতো মানে জ্যাঠাতো ভাই আর কি, তো ওরা আমরা কণা বলতাম। হুম, মনে পড়লো। ওকে, দেখেন তো এই যে ডু, তাহলে এই ডু এর বেস ফর্ম হলো শুধু ডু আর প্রেজেন্ট ফর্ম। আমি একটু বলি, দেখেন ডাজ, ডাজ হি, এখানে কি ডু হবে না ডাজ হবে একটু বলেন তো সবাই। ডাজ দা ওয়ার্ক এখানে কি হবে বলেন। দেখেন এই ডাজ সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমি এখানে ডাজ লিখছি, সো এখানে হয় ভার্বের বেস ফর্মটা হবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। সো এই ডাজ হলো কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এটা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট যদি বাক্যটা এমন হয়, যদি ডিড দিয়ে হয়, ডিড হি, এখানে কি ডু না ডাজ বলেন? ডাজ দা ওয়ার্ক, এখানে কি হবে? এখানে ডিড এর পর ডু হবে, কারণটা কি? ডু এর পর ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? তাহলে ডিড হলো পাস্ট টেন্স, ডুটা হলো প্রেজেন্ট ফর্ম, ডু হলো বেস ফর্ম, ডান হলো বি3 ফর্ম, ডুইং হলো জিরান ফর্ম, এন্ড টু হলো কি ইনফিনিটিভ ফর্ম। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার টু ডু ভার্ব ফুল ডান, টু ডু ভার্ব ফুল ডান। হ্যাঁ, নোট নোট আসা নোটে বলেছি যে টু ডু ভার্বটা ব্যবহার করা হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত। যখন অক্সিলারি ভার্ব থাকে না তখন টু ডু ভার্ব নিয়ে আসা হয়। ওকে, তাহলে আচ্ছা, এই আমি রাইট ফ্রম ভার্বের ক্লাসে মডাল ভার্ব লিখে দিয়েছি, মানে মডাল ভার্বকে আজকে লিখে দিব? মডাল ভার্ব তাহলে না লিখে দেই, ঠিক আছে? আমরা ডিরেক্টলি তাহলে আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সবাই ওখানে চলে যান, লিখবেন জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য। আজ এখান থেকে প্রশ্ন শতভাগ নিশ্চিত আসবে। সবাই লিখেন জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য, লিখে হেডিং দেন জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য। জিরান্ড লেখার পর অবলিক দিয়ে নাউন লিখবেন। আগে আমরা জিরান্ড আলোচনা করবো। হ্যাঁ, সবাই লিখেন জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য, ঠিক আছে? হ্যাঁ, একজন নতুন পেজ নিবে সেটাও আমারে বলতেছে। তানভিন সিদ্দিকী উনি একটা কথা বলছে আজকে, যে একজন একটু মানে তার নাম লেখা নাই, তো পরে বললাম যে আপনার নাম কি, নামটা ইয়ে করেন। উনি বলতেছে যে স্যার আপনি নাম দিয়ে একটা আপনি আকিকা দিয়ে একটা নাম দিয়ে দেন। উনি হলো সেই ছেলেটা। উনি খুব মজার মানুষ। ওকে, আসেন হ্যাঁ, তাহলে দেখেন আমি জিরানকে অবলিক দিয়ে কি লিখেছি, নাউন লিখেছি, আর প্রেজেন্ট পার্টিসিপলকে অবজেক্ট দিয়ে অ্যাডজেক্টিভ লিখেছি। কারণটা কি? কারণ হলো জিরান কোন একটা বাক্যে নাউনের মতো কাজ করে বা ফাংশন করে, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপলের মতো ফাংশন করে অ্যাডজেক্টিভ। সবাই জিরান লিখে আগে হেডিং দেন, জিরান লিখে হেডিং দেন আগে। সবাই কি হেডিং দিছেন? সবার হেডিং দেওয়া হলে একটু আমার কথা মতো লিখবেন যে সকল ভার্ব প্লাস আইএনজি, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড অবলিক ভার্বাল নাউন অবলিক নাউন বলে। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড অবলিক ভার্বাল নাউন অবলিক অ্যাবস্ট্রাক্ট নাউন অবলিক নাউন বলে। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ড অবলিক অ্যাবস্ট্রাক্ট নাউন অবলিক ভার্বাল নাউন অবলিক নাউন বলে। আশা করি সবার লেখা শেষ। আশা করি সবার লেখা শেষ। যদি সবার লেখা শেষ হয় তাহলে কথাটা ভালো মতো শুনেন। দেখেন এই ভার্ব প্লাস আইএনজি এটা নাকি, আর এই জিরানটা যেহেতু ভার্ব থেকে উৎপত্তি লাভ করেছে এ কারণে তার অপর নাম হলো ভার্বাল নাউন, ঠিক আছে? অপশন যদি থাকে জিরান তাহলে জিরান সবার আগে অ্যান্সার। জিরান না থাকলে আপনি ভার্বাল নাউন দিবেন, ভার্বাল নাউন না থাকলে নাউন অ্যান্সার দিবেন। আশা করি বোঝাতে পেরেছি। সবার কি
এটা লেখা শেষ, সংখ্যাটা সবার কি লেখা শেষ কিনা একটু বলেন। এখন ভাইয়া জিরান, সবাই একটু দিয়ে তাকান। জিরান মানে, জিরান আর নাউন যেহেতু একই জিনিস, জিরান এবং নাউন যেহেতু একই জিনিস, তাহলে নাউন পৃথিবীর যেই ভাবে যেই জায়গায় কাজ করে, আপনাদেরকে আমি আইডেন্টিফিকেশন অফ পার্সন পৃথিবীতে যা পড়াইছি, মানে নাউন যা করে জিরান তাই করে। এটা মাথায় ইনপুট দেন সবাই, জিরান যা করে নাউনও তাই করে। তাহলে আমি দুটি এক্সাম্পল আপনাদের এখানে দেখাচ্ছি। লিখলাম আই হ্যাভ আ I saw a bird singing. দেখেন এই লেখা কি বারবার ফ্ল্যাশ করতেছে। সবাই আগে দুটি এক্সাম্পল কি লিখছেন? তাহলে আমি একটু বুঝাই আগে, একটু দেখেন। ভাইয়া আপনারা একটা জিনিস জানেন, একটা ইংরেজি বাক্যের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এটা হলো ইংরেজি একটা বাক্যের স্ট্রাকচার। তাহলে প্রথমে কি হয়? সাবজেক্ট। আর বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে না? আমরা কিন্তু এক না মানে আইডেন্টিফিকেশন অফ পার্সন ভিতরে লেখাইছি, একটা ইংরেজি বাক্যের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এই বাক্যের শুরুতে কি সাবজেক্ট না? আর বাক্যের সাবজেক্টের মধ্যে কি বসে? নাউন বসে। আচ্ছা বলেন, ইজ যদি একটা ভার্ব হয় তাহলে এটা কি সাবজেক্ট না? আর বাক্যের সাবজেক্টের মধ্যে কে বসে? নাউন বসে। আচ্ছা বলেন, যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম কি? যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম কি? জিরান্ড, অ্যাবস্ট্রাক্ট নাউন, ভার্বাল নাউন অথবা নাউন। সবাই কি এক নাম্বার বাক্যটা ক্লিয়ার? সবাই কি এক নাম্বার বাক্যটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হন পরেরটা দেখেন। বলছে আই স এ বার্ড সিঙ্গিং। দেখেন এই যে এ একটা আর্টিকেল, ডিটারমিনার্স এর পর যদি আপনারা দুটি শব্দ পান, সেক্ষেত্রে প্রথমটি হয় অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি হয় নাউন। এটা আমি এক নাম্বার নিয়ে মানে আপনাদের আইডেন্টিফিকেশন হয়তো পড়াইছি, আমি জানি না আপনাদের ওটা কতটুকু পড়াইছি। এটা মনে রাখেন, ডিটারমিনার্স এর পর যদি দুটি ওয়ার্ড পাই তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। তাহলে বার্ড অ্যাডজেক্টিভ আর এটা নাউন। আচ্ছা বলেন, যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম কি? তার নাম জিরান্ড। আশা করি বোঝাতে পেরেছি। যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম জিরান্ড। যদি এতটুকু বুঝতে পারেন, আমি এক্সাম্পল এখান থেকে সলভ করাবো। সবাই একটু এখানে মনোযোগ দেন। হ্যাঁ, এটাতে এখানে কি দিছো? এটা জিরান্ড দিছো? কে বলছে? তুমি তো গ্রুপ ভার্ব দিয়ে রাখছো, ওই যে পিছনে দিয়ে রাখছো। এই জিনিস কবে ঠিক করবো তোমরা? হ্যাঁ দেখো, এই যে বাক্যটা একটু দেখো, এটা 43 বিসিএস এর প্রশ্ন এবং সার্কেল অ্যাডজুটেন্ট। দেখেন এখন এখানে একটু কথাটাকে ভালো মতো বুঝেন। একটা ইংরেজি বাক্যের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। বাক্যের সাবজেক্ট হিসেবে যেমন নাউন বসে, বাক্যের অবজেক্ট হিসেবেও কি বসে? নাউন বসে, আপনারা জানেন। তাহলে এটা যদি হয় সাবজেক্ট, এটা যদি হয় ভার্ব, এটা কি অবজেক্ট না? তাহলে বাক্যের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। এবার বলেন, যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম কি? যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম কি? জিরান্ড। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি তাহলে আমরা আরো একটা কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে? সবাই এই বাক্যটা দেখেন, এটা মাত্রই করাইছি, খুব দ্রুত বলেন। এই যে ইজ একটা ভার্ব, ইজ একটা ভার্ব, ভার্বরা কি বসে? সাবজেক্ট। আর বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন। যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম কি? জিরান্ড। আশা করি বোঝাতে পেরেছি। আমরা আরো একটা এক্সাম্পল একটু এখান থেকে করাতে চাই। বলেন এটা কি হবে অ্যান্সার? ভাইয়া আমার সময় নেই, আমাকে শেষ করতে, আমি সেই সকালে আসছি, ঠিক আছে? এই জন্য এখন আর শেষ সময়টুকু একটু ভালোভাবে পড়াই দিতাম। হ্যাঁ দেখেন, এই টু একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পর সর্বদা কি হয়? নাউন হয় না? প্রিপজিশনের পর সর্বদা নাউন হয়। মানে 1 নম্বর লেকচারে পড়াইছি নাউন। এইবার বলেন, যে সকল ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তার নাম কি? জিরান্ড। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার জিরান্ড ফুল ডান। আমরা এখন তাহলে প্রেজেন্ট পার্টিসিপল পড়াবো। এখন তাহলে সবাই প্রেজেন্ট পার্টিসিপলকে হেডিং দেন।
সবাই প্রেজেন্ট পার্টিসিপল লিখে হেডিং দিবেন। ওকে, হ্যাঁ, তাহলে সবাই লিখেন যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে, আরে ভাই নাউন এবং জিরান থাকলে আগে তো জিরান পরে না নাউন, মেইন টপিক আগে তো আপনার বাপ দাদার নাম পরে না আপনি। হ্যাঁ, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল অবলিক ভার্বাল অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডজেক্টিভ বলে। যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে ভার্বাল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অবলিক প্রেজেন্ট পার্টিসিপল বলে। ওকে, I am eating rice. I saw a flying bird. I saw a flying bird. সবাই আগে দুটি বাক্য একটু লেখেন। এখন আর কারোর সাথে কথা বলা যাবে না, ঠিক আছে? সময় আছে, আমি 10 মিনিট আগে শেষ করবো, এই জন্য এখন আর ভাই কথা বলে লাভ নেই। আপনি হ্যান্ড রাইজ, যদি কোনো কথা বলার থাকে আপনি পরে বলবেন, আজকে আর সম্ভব না। হ্যাঁ, সবার কি লেখা শেষ? লেখা শেষ হলে একটু এখানে দেখেন। ভাই আপনি জানেন রাইস একটা নাউন না? মানে যেহেতু যেহেতু যে সকল ভার্ব প্লাস আইএনজি একই সাথে এটা ভার্বেরও কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। এই জন্য অ্যাডজেক্টিভ ঠিক যেই যে জায়গায় ফাংশন করে ভার্বটা একই, মানে প্রেজেন্ট পার্টিসিপলও একইভাবে ফাংশন করে। দেখেন রাইস কিন্তু একটা নাউন, আর নাউনের আগে কিয়ামতের আগের দিন পর্যন্ত কি হয় বলেন? আর রাইস যদি একটা নাউন হয়, নাউনের আগে কিয়ামতের আগের দিন পর্যন্ত কি অ্যাডজেক্টিভ না? এইবার বলেন যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। আমি আবার বলতেছি, এই বাক্যে রাইস একটা নাউন, আর রাইসের এই বাক্যটা রাইস একটা নাউন, নাউনের পূর্বে সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। পুতুল এই এক্সাম্পলটা আমার এখানে আছে, আমি করাবো একটু পর, বিগত বছরে আছে। হ্যাঁ, আই স এ ফ্লাইং বার্ড। আপনি জানেন বার্ড একটা পাখি, নাউন, আর নাউনের পূর্বে কিয়ামতের আগের দিন পর্যন্ত কি হয়? অ্যাডজেক্টিভ। এইবার বলেন যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আপনি এটাও বলতে পারেন এই এ একটা ডিটারমিনার, এরপর ওয়ার্ড আছে একটা দুইটা, প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন, সেদিক থেকেও একই অবস্থা। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার বেসিক ডিসকাশন ফুল ডান। আমি কয়েকটা এক্সাম্পল এখান থেকে সলভ করে দিচ্ছি। আর একটা আপু একটা প্রশ্ন করছে, আগে ওনারটা আগে সবার আগে করাতে চাই, সবার আগে আপুরটা করাতে চাই। তবে হ্যাঁ, এই আপু আপনারটাই করালাম সবার আগে, দেন। এটা 38 বিসিএস একটা কোশ্চেন, সবাই এই বাক্যটা একটু দেখেন। হ্যাঁ, সবাই এই বাক্যটা একটু দেখেন। দেখেন এখানে একটু দেখেন, এ রোলিং স্টুডেন্ট পুরো একটা সাবজেক্ট, ঠিক না? দেখেন এ একটা ডিটারমিনার, এরপর ওয়ার্ড আছে একটা দুইটা, প্রথমটা হলো অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হলো নাউন। এখন বলেন দ্বিতীয়টা হলো নাউন, যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? পার্টিসিপল। আপনি আবার এটাও জানেন স্টুডেন্ট একটা পাথর, নাউন, আর নাউনের পূর্বে সবসময় কি অ্যাডজেক্টিভ হয়। যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? পার্টিসিপল। আশা করি বোঝাতে পেরেছি। একটা আপু একটা প্রশ্ন করছে, উনি এই প্রশ্নটাই করছে। হ্যাঁ, তাহলে এটা করেন সবাই, দুটো একই রকম 40 বিসিএস এর প্রশ্ন, এটা করেন সবাই। আরে ভাইয়া আগে তো আমার ক্লাস আপনি করেন নাই, এত ইজিলি এই টপিক্সের ক্লাস করলেন। আমি তো আগেই বলছি যে প্রত্যেকটা ক্লাস নিব, শুধু জিনিসগুলো খাতায় তুলে রাখেন, প্রাইভেট পড়ানো শুরু করবেন আল্লাহর রহমতে। তাহলে আসেন,
দেখেন বার্কিং ডগস, এটা একটা সাবজেক্ট। এই ডগস মানে কুকুর বা কুত্তা বলেন, এটা একটা নাউন। আর নাউনের পূর্ব সবসময় কি অ্যাডজেক্টিভ। যে সকল ভার্ব প্রধান যে অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? পার্টিসিপল। আবার এটা একটা ডিটারমিনার, এরপর ওয়ার্ড আছে একটা দুইটা, প্রথমটা নাম হলো অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাম হলো নাউন। আর যে সকল ভার্ব প্রধান যে অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? পার্টিসিপল। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, অ্যাডজেক্টিভ এন্ড পার্টিসিপল থাকলে আগে পার্টিসিপল দিয়ে দিবেন। আগে তো আপনার বাপ, পরে না আপনি। ধরেন একটা জায়গায় আপনার একটা জায়গায় আপনি একটা বিপদে পড়ছেন, আপনার আপন ভাই আছে, খালাতো ভাই আছে, আপনি আগে কাকে ডাকবেন? খালাতো ভাইকে নাকি আগে আপন ভাইকে ডাকবেন? আগে আপন ভাই, পরে খালাতো ভাই। আপন ভাই না থাকলে খালাতো ভাই দিয়ে কাজ সারাবেন। হ্যাঁ, তাহলে এটাই সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য। হ্যাঁ, এটা 37 BCS এর একটা প্রশ্ন। হ্যাঁ, সাথী আফরোজ স্যার আর সব ক্লিয়ার হলাম? আগে বলো তো। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, আর হবে না। দেখেন এই ইজ একটা লিঙ্কিং ভার্ব, মনে আছে? লেখাই দিছি যে। আর লিঙ্কিং ভার্বের পর কিয়ামতের আগের দিন পর্যন্ত কি হয় বলেন? অ্যাডজেক্টিভ হয়। ইজ একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পর কিয়ামতের আগের দিন পর্যন্ত অ্যাডজেক্টিভ হয়। আর যে সকল ভার্ব প্রধান যে অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? পার্টিসিপল। তার নাম কি? পার্টিসিপল। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার ভার্ব এ জীবনের জন্য ফুল ডান, ভার্ব এই জীবনের জন্য ফুল ডান। প্রত্যেকের বাসায় বই আছে, বই খুলে দেখেন বইতে কি ডিসকাশন করা আছে, আর স্যারে কি পড়াইছে, বই খুলে দেখেন। ঠিক আছে, দোয়া করবেন। আজকে আর কোনো কথা বললাম না, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আর যদি বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে আমাকে আগামী ক্লাসে দেখাবেন। আজকে আর কোনো কথা বলা যাবে না। সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকেন, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।